সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকের আড্ডায়। আমরা যেহেতু জুডিশিয়ারি পরীক্ষা চলে আসছে, আর মাত্র 2 থেকে 3 মাস বাকি পরীক্ষার। 2 থেকে 3 মাস পরেই আপনারা একটা সার্কুলার পাবেন। জুডিশিয়ারি সার্কুলার চলে আসবে। আপনারা অনেকে হয়তো বা 5 মাস চিন্তা করতেছেন, বাট 5 মাস ভাবা যাবে না। 5 মাস ভাবলে আপনার পড়াশোনা কম হবে। 3 মাসের মধ্যে কি শিখেছে? আপনার এখন প্ল্যান করতে হবে আপনার 2 থেকে 3 মাস পরে আমার কেন পরীক্ষা। জানি মনে হচ্ছে 2,000 টাকা আমার একদম হুদাই নষ্ট হয়ে গেল। ওকে। তো আমরা আগে শনি, সোম, বুধ, এটা ছিল আমার পার্মানেন্ট রুটিন। শনি সোম বুধবার পার্মানেন্ট রুটিন ছিল। তো একটু চেঞ্জ আসবে রুটিনটাতে। এই শনিবারের ক্লাসটা শনিবারের পরিবর্তিতে এখন রোববার থেকে হবে। মানে রবি, মঙ্গল, রবি সোম বুধবার আর কি। আর প্রতি রবিবার এটা ম্যান্ডেটরি ম্যাথ ক্লাস হবে। প্রতি সপ্তাহে একটা ম্যাথ ক্লাস, এটা ম্যান্ডেটরি হবেই। আচ্ছা, আর রুটিনটা শুরু করেছি এখন বাংলা দিয়ে। ম্যাথের সাথে বাংলা চলবে। বাংলা এক সপ্তাহ চলবে, পরের সপ্তাহ আবার জিকে চলবে। আর কিভাবে রুটিনটা আমি করেছি আপনারা হাতে পেয়ে যাবেন। তো কি বললাম, একটা পরিবর্তন আপনাদের জানা লাগবে, সেটা শনিবারের পরিবর্তিতে রোববারে হবে ম্যাথ ক্লাসটা। এখন আরো একটা মজার ব্যাপার বলি, সেটা এই রবিবারের যে ক্লাসটা, ওকে, এটা ম্যাথ ক্লাস। যেহেতু ম্যাথ ক্লাস যেমন আজকে রবিবার, আজকে আমরা ম্যাথ পড়বো। মজার ব্যাপার ম্যাথ আমার সাথে আরো একজন টিচার আপনাদের সাথে যুক্ত হবে ফর দি ভেরি ফার্স্ট টাইম। আমার এই জেনারেল ব্যাচে আমার সাথে আরো একজন হেল্পিং হ্যান্ড আসতেছে। আপনাদেরকে গাইড করবে শুধু ম্যাথের জন্য আর কি। মাঝে মাঝে সায়েন্সও নিবে 2-1টা ক্লাস। এটা যাতে আপনাদের সিলেবাসটা দ্রুত শেষ হয়, আপনাদের জন্য এই উদ্যোগটা আমি নিয়েছি, আমার বন্ধু। তো আমি আজকে শুরু করব জিওমেট্রি দিয়ে। জিওমেট্রি, এবং আপনারা সবাই জানেন যারা এবার পরীক্ষা দিয়েছে তাদের থেকে খোঁজ খবর নিয়ে দেখবেন যে পরীক্ষার আগে সবচেয়ে বেশি প্রবলেমে পড়ে এই জিওমেট্রি নিয়েই, জ্যামিতি নিয়েই। মোটামুটি ম্যাথ বাকিগুলা কিন্তু মোটামুটি সবাই পারে বা প্র্যাকটিস করে, বাট জ্যামিতিটা আসলে কোত্থেকে করবে না করবে একটা ক্লিয়ার কোনো গাইডলাইন থাকে না, কোনো পিকচার থাকে না। এতে করে জ্যামিতির অত বেশি প্রিপারেশন নেওয়ার সময়ও থাকে না পরীক্ষার আগে, সত্যি বলতে। তো এই জ্যামিতিটা খুব গুরুত্বপূর্ণ। আমি যেভাবে টার্গেট করতাম ম্যাথ পরীক্ষায়, রিটেনের কথা বলতেছি, 50 নাম্বার আসতো, যেখানে আমার 10টা প্রশ্ন থাকতো, 13টা প্রশ্ন থাকতো, 13 ম্যাথ পরীক্ষায়। এই 13টা থেকে আমাকে উত্তর করতে হবে 10টা। তো আমার টার্গেটটা থাকতো এরকম, যেহেতু 10টা উত্তর করতেই হবে আমাকে, কোনো সুযোগ নাই, একটা অঙ্ক মিস করার কোনো সুযোগ নাই, সুযোগই দেওয়া যাবে না। সেহেতু আমাকে এই 13টার মধ্যে 3টা থাকে জ্যামিতি, আর আপনার 10টা থাকে একদম পিওর ম্যাথ। তো এই পিওর ম্যাথের উপরে আমি, এটা তো সবাই বিশ্বাস রাখে, আমিও বিশ্বাস রাখতাম যে এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন অ্যান্সার করব। তবে আমার টার্গেটটা থাকতো এই 3টার উপরে। এই 3টাতে যদি কোনোভাবে আমি ডোমিনেট করে ফেলতে পারি, এই 3টাতে যদি কোনোভাবে বাই এনি চান্স যদি আমি এই 3টাতে আমি ডোমিনেট করতে পারি, ঠিক আছে, তাহলে আমার এই ম্যাথের অংশে প্রচুর চাপ কমে যায়, লোড কমে যায়। কিভাবে লোড কমে যায়? যেহেতু আমার 10টা উত্তর করতে হবে, 3টা এখান থেকে দিয়ে দিছি, আমি তখন এখান থেকে কয়টা দিলেই হয় বলেন তো বলেন তো, যোগ করে হিসাব করে। সাতটা। 7টা। সাতটা। তার সাতটা। মানে আপনি 3টা ম্যাথ না পারলেও হবে, 3টা ম্যাথ আপনি পারবেন না সেটা আপনি ধরে রাখেন, এখনই ধরে রাখেন যে আপনার এটা সাংবিধানিক অধিকার, যে আপনি 3টা ম্যাথ একদম জীবনেও পারবেন না, তারপরেও আপনি সাহস নিয়ে পরীক্ষার হলে ঢুকবেন। এটা আপনার গণতান্ত্রিক অধিকার, যে আপনি 3টা ম্যাথ পারবেন না, 3টা ম্যাথ বাদ দিবেন। তো সেজন্য এরকম সাহস নিয়ে পরীক্ষার হলে ঢুকতে হইলে যেভাবেই হোক জ্যামিতিতে ডমিনেট করতে হবে। এখন আচ্ছা ভাইয়া, জ্যামিতি 3টা আসে, 3টার থেকে 3টা যদি আমি না পারি, 3টা থেকে 3টা পারবো, এটা একটু কেমন আজগুবি হয়ে গেল না? আপনি 2টা বলেন, যে একটা আমার ধরেন গ্যাঞ্জাম লাগলো, আপনার মিলতেছে না, এমন হয়, আমারই হয়েছে। তো তখন আমরা জ্যামিতি রাখবো 2টা। জ্যামিতি 2টা রাখলে এদিকে ম্যাথ অ্যান্সার করবো 10টা থেকে কয়টা? 8টা। আটটা। আটটা। তার মানে আচ্ছা। ম্যাথ তখন আমার 2টা ভুল হইলেও আমার কোনো আপত্তি নাই। এই 2টা ম্যাথ কোত্থেকে ভুল হইতে পারে আগেই বলে দিই। ম্যাথ 10টার মধ্যে থেকে আপনাদের দেখবেন ভুল হবে যারা একটু ইমোশনাল মানুষ, আপনাদের মধ্যে যাদের হার্ট দুর্বল, তাদের সরলে ভুল হবে। অথচ এইটাতে ভুল করাটা ঠিক না। সরলে ভুল করলে আপনার চাপ বাড়ে আর কি, সরলে ভুল করা যাবে না। তো এই এই সরলে ভুল খুব কম মানুষের হয়, যাদের হার্ট দুর্বল শুধু তাদেরই সরলে ভুল হয় পরীক্ষার হলে। কিন্তু যারা ধরেন রেগুলার স্টুডেন্ট, তাদের ভুল হয় কোথায়? কারো শতকরার কোনো একটা অঙ্কে একটু গ্যাঞ্জাম থাকে, অথবা
কারো হচ্ছে ম্যাথের চৌবাচ্চা টৌবাচ্চা রিলেটেড কোনো অঙ্কে কারো গ্যাঞ্জাম থাকে, এগুলো সে হয়তো বা পারে না। কারো হচ্ছে গ্যাঞ্জাম থাকে যে বীজগণিতে কিছু সমীকরণের অঙ্ক আছে না, সমীকরণ সমাধান টমাধান করতে বলে। এই সমীকরণ অনেক সময় আগে থেকেই মনে হয় যে আমার সমীকরণটা মনে হয় মিলবে না বাকি সবারটা মিললেও। তো এই জায়গা থেকে আপনার উইক জোন থাকে অনেকের, আমরা এগুলো নিয়ে ইনশাল্লাহ কাজ করব। বাট তার মানে বাকিগুলোতে আল্লাহর রহমতে আমাকে ফুল নম্বর কিন্তু যেভাবেই হোক তুলতে হবে। ম্যাথে যদি আমি এই 50 থেকে যদি আমি 40 বা 45 নাম্বার উঠাতে চাই, তো এখন এই যে জ্যামিতি অংশে যদি আমি ডমিনেট করতে চাই, 3টা থেকে 2টা উত্তর করতে চাই, তাহলে আমাকে কি কি করতে হবে, কি কি ভালো করে করতে হবে সেটা জানাটা ফরজ। তো আমাকে 2টা ক্লাস করলেই হবে, একটা হচ্ছে ক্লাস 8 আর একটা হচ্ছে ক্লাস 9 জ্যামিতির জন্য। এবং এই 2টা ক্লাসের জ্যামিতি যদি আপনি দেখে যান, আপনি পরীক্ষার হলে আনকমন কিচ্ছু পাবেন না। ট্রাস্ট মি, আমাকে বিশ্বাস করতে পারেন। এই 2টা ক্লাসের জ্যামিতি থেকে হুবহু, একদম হুবহু 3টা অঙ্ক আপনি পেয়ে যাবেন আল্লাহর রহমতে। কিন্তু এগুলোর সাথে তো বোনাস হিসাবে আমি আপনাদেরকে সলভ করাবো বিসিএস এ যে জ্যামিতিগুলো, বিসিএস রিটেনে যে জ্যামিতিগুলো আজ পর্যন্ত আসছে। এখন বিসিএস এ যে জ্যামিতিগুলো আসে সেগুলোর আবার ক্যাটাগরি 2টা। একটা হচ্ছে একটু কঠিন টাইপ, যেগুলো হায়ার ম্যাথের ফর্মুলাগুলো থেকে আসে, হায়ার ম্যাথের কোনো ফর্মুলা থেকে আসে একটু কঠিন ধরনের। সেগুলো আমি একদম দেখে দেখে বাদ দিয়ে দিব, আমি বলবো যে এততম বিসিএস এর এত নম্বরটা একদম কেটে দেন বই থেকে। বাট যেগুলো দেখলেই একটু ভালো লাগে, সাইজটা পারফেক্ট, ওগুলা ছাড়া যাবে না বিসিএস এর। মজার ব্যাপার, কেউ যদি শুধুমাত্র বিসিএস এই পর্যন্ত যে জ্যামিতিগুলো আসছে এর মধ্যে সহজ যেগুলোর সাইজ দেখতে সুন্দর, জ্যামিতিটা দেখতে চোখের দৃষ্টিতে ভালো লাগছে, এরকম গুলোও যদি করে যায়, বিসিএস আর কয়টাই বা আসছে, 20টা বা 25টা, তার কিন্তু একটা বা দুইটা জ্যামিতি এখান থেকে কমন পড়ে যেতে পারে। একটা তো 100% পড়বেই। দেখেন আমি কিন্তু আগে লোকেশন গুলো দেখাইলাম। এখন এই ক্লাস আর এই ক্লাস 8 আর ক্লাস 9, এদিকে আসি। ক্লাস 8 আর হচ্ছে ক্লাস 9, অনেকে যারা একটু মানে উপর থেকে দেখে না, তারা ক্লাস 8 এর গুলো একবার করতে যায়, ক্লাস 9 এর গুলো জ্যামিতি একবার করতে যায়। করতে গিয়ে তারা তখন দেখে অনেক জ্যামিতির সংখ্যা হয়ে গেছে। পরে তাদের মনে হয় ধুর, এত জ্যামিতি করব আমি মাত্র 2টা উত্তর করার জন্য, বাদ দেই জ্যামিতি। এখন মজার ব্যাপার হচ্ছে আমরা যেভাবে করব সেটা হচ্ছে এই ক্লাস 8 আর ক্লাস 9 এর মধ্যে অনেক জ্যামিতি আসলে সেম, অনেক জ্যামিতি। কিন্তু ওই যে আমরা না বুঝে পড়ি, আমরা না মিলায়ে পড়ি। আমরা ক্লাস 8 এর একটা উপপাদ্য ধরেন, ক্লাস 8 এর একটা উপপাদ্য, এটা যখন সলভ করতেছি তখন ক্লাস 8 এর গাইড দেখতেছি ধরেন, আবার একই উপপাদ্য আবার ক্লাস 9এও আছে, তখন আমরা আবার ক্লাস 9 এর গাইড থেকে আবার ওই একই উপপাদ্যটা করতেছি। অথচ আমাদের মনেই পড়ে না যে এই দুইটা যে একই জিনিস ছিল, আর দুইটার সমাধান তো 2 রকম দেওয়া। সমাধান 2 রকম হওয়ার কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে তাহলে তো আলাদা আলাদা। আলাদা আলাদা মনে হওয়ার কিছু নেই, আলাদাই মনে হয়, কারণ এক যেটাই তো আমাদের মনে থাকে না। তো আমি আপনাদেরকে যখন করাবো তখন আমি ধরেন ক্লাস 9 এরটা করাচ্ছি, আমি বলে দিব যে এটা ক্লাস 8 এর এত নম্বর অধ্যায় এত নম্বর অঙ্কটা এত নম্বর উপপাদ্যটা, তখন কিন্তু আপনি যখন ক্লাস 9 শেষ করাবো দেখবেন ক্লাস 8 এর আপনার 75% শেষ, 75% শেষ। তার মানে তখন আপনার ক্লাস 8 এর শুধুমাত্র বাকি 25% দেখতে হবে, যেগুলা ক্লাস 9 এর বইয়ে আসলে নাই। এবার চলেন জ্যামিতির একটা ক্লাস 9 এর বইটার একটা পূর্ণাঙ্গ আলোচনা আমরা করি। ক্লাস 9 এর বই সবগুলো দেখাই দিব ধরে ধরে আজকে। ক্লাস 9 এর বইয়ে আমাদের জ্যামিতির 3টা অধ্যায় ভালো করে করতে হবে। ক্লাস 9 এর বইয়ে 3টা অধ্যায় আছে শুধু, একটা হচ্ছে বৃত্ত, আর একটা হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজ, আর একটা হচ্ছে পিথাগোরাস। ক্লাস 9 এর বইয়ে এই 3টা অধ্যায় আছে। আমরা কিন্তু আল্লাহর রহমতে এই সপ্তাহে আমাদের জ্যামিতি শেষ হয়ে যাবে আজীবনের জন্য। জ্যামিতি শেষ হওয়া মানে কি, আপনার অঙ্কের একটা বিশাল ঝামেলা শেষ, মানে 3 ভাগের 1 ভাগ ঝামেলা শেষ, জ্যামিতি শেষ হয়ে যাওয়া মানে। তো দেখেন বৃত্ত। ভাইয়া, জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, এই আমাদের ইংরেজি গ্রামার কিছু পড়ানো ক্লাস হবে, মনে হয় হ্যাঁ, ওইটা কিছু করানো হবে। ক্লাস বাদ আর না, বিজ্ঞান। কিছু ক্লাস বাদ হ্যাঁ, না, সবই বাদ আপনাদের যা হুম, পড়াইছে। যারা ইভেন আমার ব্যাচ 1-এর আছেন তারা আরো ভালো করে মাঠে নামেন। গতকালকে একটা স্টুডেন্ট আমাকে ফোন দিচ্ছে যে ভাই আমি তো ব্যাচ 2-এর, বাট একটু ফাঁকিবাজি করছি, পড়াটা ঠিক মতো পড়ি নাই, এখন কি করব। আমি বলছি আপনি কালকে থেকেই মাঠে নামেন, আমার সাথে টানা 3 মাস 4 মাস থাকেন আপনি, নতুন উদ্যমে, কোনো সমস্যা নাই। অধ্যায়গুলো লিখে ফেলেন, হ্যাঁ, কারণ আমি কিন্তু 2বার রিভিশন দেওয়া, আমি আপনাদেরকে এতটুকু কমিটমেন্ট দিলাম। কিন্তু রিভিশন দেওয়ার স্ট্র্যাটেজি আছে, টেকনিক আছে, গদবাদা ভাবে দিলে হবে না। তো দেখেন ক্লাস 9-এর আমি কিন্তু পিকচার ড্র করে ফেললাম আপনার, আর কিছু নাই, এগুলাই শেষ, খতম ক্লাস 9-এর জ্যামিতি। বৃত্ত, ত্রিভুজ, পিথাগোরাস। এবার
সবচেয়ে বেশি ভালো করে করবেন এই বৃত্ত আর ত্রিভুজ, সবচেয়ে বেশি ভালো করে। 4 স্টার, এটা 4 স্টার। এই অনুশীলন পিথাগোরাসটা হালকা করে 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 যাবেন, মানে যেগুলো পরিচিত শুধু সেগুলো দেখে যাবেন। এটা হচ্ছে বিপদে পড়লে এখান থেকে আসবে, নর্মালি এখান থেকে কম আসবে আর কি। আসবে হচ্ছে কোত্থেকে? নর্মালি এই বৃত্ত থেকেই একটা দিবে, আর ত্রিভুজ থেকে 100% একটা দিবে, অথবা বৃত্ত থেকেই দুইটা দিয়ে দিতে পারে, অথবা ত্রিভুজ থেকেই দুইটা দিয়ে দিতে পারে, বলা যায় না। আর আমি কিন্তু বলেছি যে এইগুলা করা মানেই হচ্ছে ক্লাস এইটের 75% করে ফেলা। ওকে, ক্লাস 8-এর অল্প কয়েকটা শুধু বাকি থাকবে। আর আরো একটা কথা আমি বলি, এখন কেমনে বুঝবেন, আচ্ছা এই প্রশ্ন উত্তরটা আপনারা আমাকে দিবেন যে কেমনে বুঝবেন যে আপনি ক্লাস 8-এর বই ধরেন সমাধান করতে গেছেন, আপনি ক্লাস 8-এর বই, তো আপনি কেমনে বুঝবেন যে এই জ্যামিতিটা আপনি ক্লাস 9-এর বইয়ে করছেন? এটা আপনি কিভাবে বুঝবেন দেখি তো, কেউ উত্তর দেন তো। ক্লাস 8-এর বই থেকে একটা জ্যামিতি করতেছেন হঠাৎ করে ধরেন, আপনি কিভাবে বুঝবেন যে এই জ্যামিতিটা হয়তো বা আপনি লাইফে একবার দেখছেন বা করছেন ক্লাস 9-এর বইয়ে? কিভাবে বুঝবেন? হাউ? ক্লাস নাইনে বই জ্যামিতিটা আছে সেটা মানে একটু ওইটার মানে বড় ভার্সন, মানে একটু ডিপ আছে ক্লাস নাইনে। এইটে হচ্ছে ওইটার ছোট ছোট জ্যামিতি গুলা এইটে আছে ক্লাস 8-এ। আচ্ছা, নাইনে এবার যেগুলো আছে একটু হুম হুম হুম, নাইনে বড়, রাইট। ওই প্লাস 90 ডিগ্রি, এবার মজার ব্যাপার বলি, প্লাস নাইনটি সেম ডিগ্রি জ্যামিতি। মাইনাস 90 ডিগ্রি। হ্যাঁ, এই যে সেম জ্যামিতি ক্লাস 8-এ ক্লাস 9-এ সেম 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 উপপাদ্যই লেখা। বুঝবেন হচ্ছে আপনারা অনেক কঠিন ভাবে চিন্তা করে ফেলছেন, আসলে আপনারা অনেক মানে দূরে যাইতে পারেন। আমি একটু সহজভাবে বলি, বুঝবেন হচ্ছে দুইটার উপপাদ্য সেম। দুইটার কি সেম বলেন তো? উপপাদ্য। উপপাদ্য সেম, মানে দুইটার উপপাদ্য কাকে বলে? হেডলাইনটাকে উপপাদ্য বলে না? একটা জ্যামিতির যে প্রথমে হেডলাইন থাকে, যেটা প্রমাণ করতে বলে, এটাকে কি বলে? উপপাদ্য বলে। আপনারা মনে মনে ভাবতেছেন ভাই এগুলো কি বলতেছে, এগুলো তো জানি ভাই, এটার উপপাদ্য বলে। এটাই তো একটা জ্যামিতি মূলত। মজার ব্যাপার, আপনারা যখন এই উপপাদ্যটা পড়েন তখন আপনারা সাবকনশিয়াস মাইন্ডে পড়েন। যখন আপনার প্রথম লাইনটা পড়তেছেন যেটা পরীক্ষায় আসছে, অথবা যেটা অনুশীলনীতে আছে, আপনি যখন সমাধান করতে যান তখন আপনি শুধু সমাধানের ধান্দায় থাকেন, শুধু সমাধান আর সমাধান। আমি সমাধানের ধান্দায় থাকবো না আজকের পর থেকে। আমাদের মূল কাজ কোনটা মনে রাখা বলেন তো? উপপাদ্য, হেডলাইন। মানে মূল যে থিওরিমটা, মানে উপরে যে দুইটা লাইন থাকে। যেমন ধরেন একটা কথা যে বৃত্তের কেন্দ্র কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখা, উপপাদ্যটা মনে রাখতে। উপপাদ্যটা মনে রাখতে হবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই এই কথাটা আপনি আধা ঘন্টা সময় নিয়ে কেন বলতেছেন? বলতেছি এই কারণে, কারণ আপনারা উপপাদ্যটা মনে রাখেন না রে ভাই। আপনারা উপপাদ্যটা মনে রাখেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো আপনারা উপপাদ্য মনে রাখেন না। এই দুইটা লাইন আপনি মনে রাখেন না। মনে রাখার জন্য কি মুখস্থ করা লাগবে? না, মুখস্থ করার দরকার নেই আপনার। বাট লিস্ট আপনি যাতে এটা পরবর্তীতে আবার দেখলে এটার ব্যাখ্যা যাতে দিতে পারেন, এটাকে যাতে নিজের মনের মতো ব্যাখ্যা করতে পারেন, মনের মতো এই কথাটাকে ব্যাখ্যা করতে পারেন। ধরেন আপনার সমীকরণ টমীকরণ কিচ্ছু বুঝেন না, আপনি রচনাও যাতে লিখতে পারেন এটার উপরে যে আচ্ছা এরকম এরকম হইলে তখন এটা সত্য। সোজা কথা, আমরা উপপাদ্যটা মনে রাখবো, মূল কথাটা মনে রাখবো। এখন মনে রাখার টেকনিক কি? মনে রাখার টেকনিক হচ্ছে আমরা যখন যে উপপাদ্যটা পড়ব, সমাধান করার পরে আমরা চোখ বন্ধ করে চিন্তা করে চেষ্টা করব শুধুমাত্র উপপাদ্যটাই বলতে পারি কিনা। সমাধান পারা লাগবে না রে ভাই, সমাধান বাদ। তারপরে কি কি বলে আর কি কি লাগে একটা উপপাদ্য সমাধান করতে বলেন তো? প্রথমে লাগে সাধারণ নির্বাচন, প্রথমে লেখে কি? সাধারণ নির্বাচন। নির্বাচন, ধরুন পরীক্ষার হলে উত্তর করতেছেন যে 11 নং প্রশ্নের উত্তর, প্রশ্নের উত্তর। প্রথমে লিখেন সাধারণ নির্বাচন, তারপরে কি লিখেন বলেন না আমার সাথে সাথে? বিশেষ বিশেষ নির্বাচন। নির্বাচন। বিশেষ নির্বাচন। তারপরে কি লিখেন? প্রমাণ। অঙ্কন, অঙ্কন। যদি থাকে আর কি অঙ্কন। তারপরে কি লিখেন? প্রমাণ। প্রমাণ। এবং দেখেন এই যে সাধারণ নির্বাচন লেখেন, এটাতে থাকে আপনার 1 নম্বর, বিশেষ নির্বাচনে থাকে আপনার 1 নম্বর, অঙ্কনে থাকে আপনার 1 নম্বর, আর প্রমাণে থাকে কয় নম্বর বলেন তো? 2 নম্বর। মানে প্রমাণটা পারলেই হচ্ছে আপনার ফুল নম্বরটা আসে, না হয় আপনাকে পার্শিয়াল মার্ক দিয়ে দিবে। এতটুকুও যারা লিখে আসে তারাও কিন্তু নম্বর পায়। অনেকে মনে করে নম্বর পায় না, নম্বর কিন্তু পায়। পার্শিয়াল মার্কিং জ্যামিতিতে হয়, ছোটবেলা থেকেই আপনারা দেখছেন। তো এগুলোর মধ্যে এই যে 4টা আইটেম, এর মধ্যে কোনটা মনে রাখতে হবে বলেন তো? কোনটা মনে রাখতে হবে দেখি তো? প্রমাণ। না, সাধারণ প্রমাণ, নির্বাচন। প্রমাণ মনে রাখতে হবে না।
প্রমাণ মনে রাখতে হবে না, অঙ্কন মনে রাখতে হবে। মানে হেডলাইনটা আর মানে মানে সাধারণ নির্বাচন। অঙ্কন মনে রাখতে হবে না, বিশেষ অঙ্কনটা নির্বাচন মনে ভাইয়া রাখতে হবে। বিশেষ চিত্র নির্বাচন দেখে মনে রাখতে হবে করা না। যাবে। শুধুমাত্র হেডলাইনটা আমরা মনে শুধুমাত্র রাখতে আমরা পারবে। আজকে থেকে, আজকের এই ক্লাস থেকে, এখন থেকে আমরা শুধুমাত্র এই সাধারণ নির্বাচনটা পড়বো, বারবার পড়বো। প্রেমপত্র যেভাবে পড়ে, কয়েকবার পড়ে না, এরকম বারবার পড়বো আমরা সাধারণ নির্বাচনটা। সকলের জন্য শুভকামনা। ক্লাস শুরু হচ্ছে এখন থেকে। আপনারা ক্লাস 9-এর বইটা একটু খোলেন সবাই। আছে সবার সামনে ক্লাস 9-এর মূল বই? জি ভাইয়া। জি ভাই আছে। আপনারা খুব স্মার্ট, আগেই বের করে ফেলছেন। মূল বই ক্লাস 9। আর আজকে যে চ্যাপ্টারটা শুরু করব, যেটা হাই ভোল্টেজ চ্যাপ্টার, আসল জায়গায় আগে হাত দিতে হবে, সাইডে মাইডে হাত দিয়ে লাভ নাই, সেটা হচ্ছে বৃত্ত, যেখান থেকে হচ্ছে প্রশ্ন আসি। আর বৃত্তের কয়টা অনুশীলনী আছে আমরা একটু আগে বলেছিলাম, বলেন তো বৃত্তের ক্লাস 4টা। 9-10-এর বইয়ে চারটা। কোনটা কোনটা না দেখে বলেন সবাই। 8.1, 8.2, 2, 3, 4। 4। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে জুডিশিয়ারির সিলেবাসে বৃত্তের ছয় কয়টা অধ্যায় দশমিক করতে দশমিক হবে, না, কেউ যদি জিজ্ঞেস করে জুডিশিয়ারির সিলেবাসের জন্য বৃত্তের কয়টা অধ্যায় করতে হবে, উত্তর কি হবে? 4টা অধ্যায়। 4টা অধ্যায়। ক্লাস 9-এর বই থেকে কি কি অধ্যায়গুলা? 8.1, 2, 3, 4। ভেরি গুড। আপনারা বলতে পারেন যে ভাই আপনি কি শুরু করছেন বলেন তো, জ্যামিতি না শুরু করে এগুলো বলতেছেন, অধ্যায় শেখাচ্ছেন, এটাই ইম্পর্টেন্ট। আপনাকে একটা জ্যামিতি দেখে বলে ফেলতে হবে যে ভাইয়া পরীক্ষার হলে দেখে বলে ফেলতে হবে এটা তো 8.1 থেকে আসছে, এত নম্বর জ্যামিতিটা। ওইটা তো 8.2 থেকে আসছে, এত নম্বর জ্যামিতির। ওইটা তো 8.3 থেকে আসছে, এত নম্বর জ্যামিতির। ওইটা তো 8.4 থেকে আসছে, এত নম্বর জ্যামিতিটা। আপনাকে একটা বেসিক প্রশ্ন করি, সবাই লয়ার স্টুডেন্ট, দেখি পারেন কিনা। এই সবগুলা জ্যামিতি, এই সবগুলা ধরেন এখানে 10টা জ্যামিতি আছে, এখানে 7টা আছে, এখানে 5টা আছে, এখানে 2টা আছে, এই সবগুলোকে তো একটা অধ্যায় দিতে পারতো যে বৃত্তের নাম দিয়ে 8.1। এখানে 4টা অধ্যায় কেন বানাইলো কেউ বলতে পারবেন বুদ্ধি করে? ভাইয়া একটা জেনারেল, একটা অ্যাগ্রাভেটেড ফর্ম, দেন আরেকটা ওরকম। হতে পারে, ভেরি গুড, আপু তো লয়ের ল্যাঙ্গুয়েজে বললো। সোজা কথা, এই চ্যাপ্টারে যেগুলো থাকবে সেগুলোর একটা ক্যাটাগরি থাকবে। কয়টা ক্যাটাগরি? একটা। একটা ক্যাটাগরি। ক্যাটাগরি এগুলো, অনুযায়ী এগুলোর ভাগ একটা করা ক্যাটাগরি হয়েছে। থাকবে, ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা হয়েছে, তাই না? বাট সবগুলোই কিন্তু বৃত্ত রিলেটেড। যেমন ধরেন একটা ক্যাটাগরি, সাপোজ ধরেন 8.3 ধরেন, এটা হচ্ছে শুধু স্পর্শক ক্যাটাগরি। কি ক্যাটাগরি? দর্শক। স্পর্শক, বৃত্তের যে স্পর্শক সংক্রান্ত জ্যামিতিগুলো। এখন আমরা জ্যামিতি পারি না কেন? পরীক্ষার হলে গিয়া বলি কেন যে ভাই জ্যামিতি মনে থাকে না? সবার সেম সমস্যা, যারা এবার কয়েকদিন আগে রিটেন দিল, আপনারা বিশ্বাস করেন, আমি মিথ্যা বলবো না, অসংখ্য ছাত্র শুধুমাত্র জ্যামিতিতে খারাপ করছে। কারণ কি, এরা জ্যামিতি করতে বসে কিভাবে? আল্লাহর নাম নেয়, নিয়ে 8 অধ্যায় খুলে খুলে একটা জ্যামিতি করে, 2টা করে, 3টা করে, মানে ভিতরে ঢুকে যায় শুরুতেই। এটা না করে আপনি যদি 8.1-এর সবগুলার একটা ফিলোসফিটাকে ধরতে পারতেন, তাহলে কিন্তু এই সবগুলোর প্রমাণের ধাঁচ একরকম। ধাঁচ কয় রকম বলেন তো? একরকম। এই ধাঁচটা শেখাটা ইম্পর্টেন্ট। চলেন এবার আমরা 8.1 শুরু করি। এবার আমি কিন্তু ধাঁচ কি বলে দিব না আপনাদেরকে, আমি 8.1 শেষ করানোর পরে আপনারা বলবেন যে ভাইয়া 8.1-এর জ্যামিতিগুলো এইভাবে এইভাবে সমাধান করতে হয়। তাইলে আপনাদের আর মনে রাখার প্যারা হবে না। আই এম সরি ফর ওয়েস্টিং ইউর টাইম। লেটস স্টার্ট। দেখেন, বইয়ে প্রথমে উপপাদ্য 17 আছে, পেয়েছেন কিনা বলেন? বইটা কত সালের বই? ওকে, বইটা হচ্ছে, আমার সালটা আমি বলি, দেখে দেখে বলি, দাঁড়ান। পুরান বই আমারটা, সেটা হচ্ছে 2017, 2012 থেকে 2017 আমারটা, প্রথম সংস্করণ 2012। আমার তো 2013 সালের বই। তাহলে দেখেন মিলে কিনা, একটু চেষ্টা করে দেখেন। উপপাদ্য 17 আছে, পেয়েছেন? 53 পেজ। হুম, ওকে, শুরু করি। যদি না পেয়ে থাকেন কোনো চাপ নাই, আমি তো লিখেই দিব এখন উপপাদ্যটা। আপনারা আমাকে একটু ক্ষমা করবেন, এই যে আমি একটু আস্তে ধীরে পড়াই, ঠিক আছে? অনেকের সময় নষ্ট হয়, সেটা আমি বুঝি, অনেক মেধাবী স্টুডেন্ট আছেন এখানে। বলেছে যে বৃত্তের বৃত্তের কেন্দ্র কেন্দ্র ও ব্যাস ভিন্ন, কেন্দ্র ও ব্যাস ভিন্ন ভিন্ন কোন জ্যা কোন জ্যা এর মধ্যবিন্দুর
একটা জ্যামিতি ভালো করে পড়লে বাকি সবগুলো আপনারা পারবেন ইনশাল্লাহ। মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, সংযোজক। রিটেনের জ্যামিতি অংশ আগে আগে পড়ে না পড়লে পরে প্রিলির পরে আর পারা যাবে নাকি? হয় নাকি এগুলো? জ্যামিতি আগে শেষ করে ফেলতে হবে, তাহলে প্রিলিতে একটা জ্যামিতি থেকে একটা কোশ্চেন আসবে, এটাও পারা যাবে। যে এর উপর লম্ব, আমি আগে লিখে ফেললাম। এবার আমরা একটু পড়ি, প্রমাণ পড়া লাগবে না, শুধু এটা পড়লেই হবে। বলছে বৃত্তের কেন্দ্র, তো আমরা আগে একটা বৃত্ত আঁকি। এই যে ধরেন এইটা একটা বৃত্ত। এখন এই বৃত্তের কেন্দ্র হচ্ছে যে এটা বৃত্তের কেন্দ্র। পরে বলতেছে যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা, তার মানে এটার মূল শব্দটা হচ্ছে কোন জ্যা, এটা হচ্ছে মূল জিনিস। কোন জ্যা, যেমন হচ্ছে বৃত্তের এটা একটা জ্যা, তাই না? ইয়েস অর নো? জি। ইয়েস। এটা একটা জ্যা। জ্যা বলতে বোঝানো হয় বৃত্তের এপার থেকে ওপারে একটা দাগ। এইটাও কিন্তু একটা জ্যা। আবার এইটাও একটা জ্যা। জ্যা সবসময় এমন হবে তা না, বাঁকাও হইতে পারে। এটা একটা জ্যা। আবার ধরেন এখান থেকে শুরু করি, এটা একটা জ্যা। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি জ্যা আমি আঁকতে পারবো। এখানে বলছে কোন জ্যা, মানে যে কোনো জ্যা, কিন্তু বলছে কেন্দ্র ও ব্যাস ভিন্ন। কেন্দ্র ও ব্যাস ভিন্ন মানে হচ্ছে এই যে অনেক ধরনের জ্যা আমি একটু আগে আঁকলাম, এর মধ্যে একটা জ্যা আছে যেই জ্যাটা ধরেন এই যে কেন্দ্র দিয়ে যায়, এই যে কেন্দ্র দিয়ে যায়, কেন্দ্র দিয়ে গেছে এই জ্যাটা। তো এইটা একটা জ্যা, এইটা একটা জ্যা, এইটা একটা জ্যা। ধরেন এটা প্রথমটা এ, তারপরটা বি, তারপরটা সি, সাপোজ ধরেন। এই তিনটা জ্যা এর মধ্যে সবচেয়ে বড় জ্যা কোনটা বলেন তো? এ। এ এ বড় জ্যা হচ্ছে এ। এ কেন এটা সবচেয়ে বড় জ্যা? কারণ এটা কি দিয়ে যায়? সেন্টার দিয়ে। কেন্দ্র সেন্টার দিয়ে দিয়ে যায়, কেন্দ্র দিয়ে যায়। মানে কেন্দ্র দিয়ে কেন্দ্র দিয়ে যেই যেই জ্যা জ্যা মানে প্রবাহিত হয়, ওই জ্যাকে আমি কি বলবো? ব্যাস। ব্যাস বলবো। তার মানে আমরা বলতে পারি না বৃত্তের বৃহত্তম জ্যার নাম কি বলেন তো? ব্যাস। ব্যাস। ডায়ামিটার। বৃত্তের সবচেয়ে বড় যেই জ্যাটা, সেই জ্যার নামই হচ্ছে ব্যাস। তো এখন বলছে যে আপনাকে এই উপপাদ্যের মধ্যে যে এমন একটা জ্যা নিতে, এদিকে তো হাজার হাজার জ্যা আঁকা সম্ভব, শর্ত দিয়ে দিছে। বলছে যে এমন একটা জ্যা নিতে হবে, এমন একটা জ্যা নিতে হবে যেই জ্যাটা আপনার কোন একটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে না। এই যে বৃত্তটা, ধরেন আমরা একটা জ্যা আঁকলাম, এই যে এই একটা জ্যা আঁকলাম, এই জ্যাটা এটা কি বৃত্তের কেন্দ্র দিয়ে গিয়েছে? না না। না। কেন্দ্র দিয়ে গিয়েছে। সেজন্য এটাই হচ্ছে আমার এই জ্যা। কোন জ্যা বলতে হচ্ছে এটাই সেই জ্যা। আর কেন্দ্র হচ্ছে এখানে ও, ধরেন ও। পরে বলছে যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন, মানে কেন্দ্র এবং ব্যাস ছাড়া কোন জ্যা এর মধ্যবিন্দু, মানে কার মধ্যবিন্দু বলেন তো? ওই জ্যা জ্যায়ের এর মধ্যবিন্দু। এইবার এই যে জ্যাটা, এই যে এটা আর এটা, এই তো জ্যা, এটা ধরেন এবি জ্যা, এবি। এই এবি জ্যা এর মধ্যবিন্দু, মধ্যবিন্দুকে আমরা বলতে পারি না, সাপোজ ধরেন এই যে এটা বলতে পারি না কাল্পনিক জি ভাবে? ভাই এটা ধরেন জি। একটা মধ্যবিন্দু। বলছে এর মধ্যবিন্দুর সংযোজক রেখা। সংযোজক রেখা মানে কি রেখা বলেন তো? মানে যোগফল রেখা, যোগফল, সংযোজক মানে যোগ রেখা। যোগ রেখা মানে কি দুইটা বিন্দুর মধ্যে যোগ করবে। কোন দুইটা বিন্দু বলেন তো? একটা হইছে আপনার এই যে এবং জ্যায়ের কেন্দ্র। কেন্দ্র, সেন্টারকে। আর কেন্দ্র হচ্ছে আর একটা হলো জ্যার মধ্যবিন্দু মধ্যবিন্দু। সংযোগ জ্যায়ের মধ্যবিন্দু আঁকলাম। আঁকার পরে এবার কি বলতেছে শেষে এসে দেখেন, শেষে এসে বলতেছে যে এই যে সংযোজক আমার যে রেখাটা, বলছে এই সংযোজক রেখার ওই জ্যার ওপর লম্ব। সংযোজক রেখা না, রেখাংশ, আপনারা দেখেন, সংযোজক রেখাংশ, সংযোজক রেখাংশ মানে এই ও বিন্দু আর এই যে মধ্যবিন্দু এম, এই দুইটা সংযোজক রেখাংশ, মানে হচ্ছে ও এম। এটা কার ওপর লম্ব বলতেছে বলেন তো?
এবি জে এবি জে জে এর উপর লম্ব মানে ও এম লম্ব এবি শেষ। এবি ভাইয়া আমরা বুঝলাম কিভাবে যে ও আর এম এ হচ্ছে সংযোজন রেখা হবে? ওকে, কেমনে বুঝলাম তাহলে আমরা একটু হুম হুম। মনোযোগ দিই, হ্যাঁ। ভেরি গুড আপু, তোমার নাম কি? আপনার নাম কি আপু? নূরনাহার। এই যে আপু কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন করেছে। প্রমাণ নিয়ে লাফালাফি করা যাবে না, হ্যাঁ। প্রমাণ অটোমেটিক আসবে ভেতর থেকে। আমরা লাফালাফি করব হচ্ছে এই উপপাদ্যটা নিয়ে, যাতে পরীক্ষার হলে মনে পড়ে। এমন যাতে মনে না হয় দেখে যেন মনে হয় চিনি উহারে। জ্যামিতি আমারই এমন হয়েছিল যে একটা জ্যামিতি আমি পারি, সেটা বাসায় এসে ফিল হয়েছে, ওরে এটা তো পারতাম রে, পরীক্ষার হলে তো মাথায় ছিল না, এটাই সেই জ্যামিতি। ওকে, তো দেখেন, এই যে এটা কেমনে বুঝলাম যে ও বিন্দুর সাথে এম বিন্দুর সংযোজক রেখাংশ বলছে? কারণ এদিকে একটা কনজাংশন আছে, সেটা কি বলেন তো? ও। ও ও। ও ও, যেমন এই যে বৃত্তের কেন্দ্রবিন্দু কোনটা এদিকে বলেন তো? ও না? জি ভাইয়া যে বৃত্তের কেন্দ্র ও, ব্যাস ভিন্ন কোন জ্যা, কি ব্যাস ভিন্ন কোন জ্যা, এই যে এটা এই যে জ্যাটা, এটা কি ব্যাস ভিন্ন নাকি ব্যাসের উপর দিয়ে? বেশ ভিন্ন। বেশ ভিন্ন ব্যাস ভিন্ন কোন জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। তার মানে এই মধ্যবিন্দু কোনটা? এম না? হ্যাঁ, জে এর জি ভাইয়া মধ্যবিন্দু, এই যে জে এর মধ্যবিন্দু, তার মানে এইটা, এই দেখেন এই যে এইটা আর এই যে এইটা, এই দুইটাকে ও কনজাংশন দিয়ে যুক্ত করা হয়েছে, তার মানে এর এবং এর সংযোজক রেখা। এবার বুঝেছেন আপু? জি ভাইয়া বুঝেছি। আচ্ছা, এটা যদি বুঝে থাকি তাহলে শেষে প্রমাণ করতে হবে যে এই রেখাংশটা মানে হচ্ছে যে ও এমটা, এই যে রেখাংশটা মানে হচ্ছে যে ও এমটা, এটা কার উপরে লম্ব বলেন তো? এ বি এর এবি উপরে। এর উপলম্ব এ বি এর উপরে লম্ব। এটা প্রমাণ করতে হবে শেষ। প্রমাণ আমরা দেখব না, প্রমাণ দেখার কোনো দরকার নাই। ক্লাস এখানেই শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। তবে একটা জিনিস আমি বলে যাই, সেটা হচ্ছে দুইটা রেখা, এটা একটা রেখা এটা একটা রেখা, দুইটা রেখা একে অপরের উপরে লম্ব হওয়ার শর্ত কি, কি হইলে সেটাকে আমি লম্ব বলবো, কি থাকলে তাদের মধ্যে, সেই শর্তটাই আমি শুধু বলে যাব। যেমন হচ্ছে একটা রেখা হইছে এবি, সাপোজ ধরেন একটা রেখা হচ্ছে এবি, আর একটা রেখা হচ্ছে সাপোজ ধরেন আহ, আমি বললাম সাপোজ ধরেন আমি বললাম হচ্ছে সি আর হচ্ছে ডি। এখন এই যে সিডি রেখা আর হচ্ছে এবি রেখা মানে হচ্ছে যে এইটা আর হচ্ছে যে এইটা, তারা দুজন লম্ব কিনা সেটা বের করার তো একটা মানে একটা একটা ন্যূনতম শর্ত তো থাকা উচিত, তাই না? কি থাকা উচিত? জি ভাইয়া লজিক থাকা উচিত যে কোন ক্ষেত্রে দুইটা রেখাকে আমি লম্ব বলতে পারবো। লজিকটা কি? লজিক থাকলে ইয়েস এটা লম্ব, লজিক না থাকলে না এটা লম্ব না। শর্ত হচ্ছে, শর্তটা হচ্ছে দেখেন, শর্তটা হচ্ছে লম্ব হওয়ার শর্তটা, এক নম্বর শর্তটা হচ্ছে ন্যূনতম দূরত্ব হইতে হবে। কি হইতে হবে বলেন তো? ন্যূনতম দূরত্ব, ন্যূনতম মিনিমাম দূরত্ব, ডিস্টেন্স। মিনিমাম ডিস্টেন্স, একটা শর্ত। এই শর্ত দিয়ে যদি চেক হয় তাহলে তো এটা হয়ে গেল। অনেক সময় এটা দিয়ে প্রমাণ করা নাও যেতে পারে, তখন আমরা আরো একটাতে যাব, 2 নম্বর ফর্মুলাতে। সেটা হচ্ছে যে দুইটা রেখা লম্ব বলতে মানে প্রমাণ করতে হবে, তারা কোথাও না কোথাও কি মিলিত হবে না? ইয়েস অর নো? ইয়েস। দুইটা রেখা যদি মিলিত না হয়, তারা কি জীবনেও একটা আর একটার উপর লম্ব হবে? না। না অবশ্যই তাদের একটা কি থাকতে হবে, মিটিং পয়েন্ট থাকতে হবে। এই যে তাদের মিটিং পয়েন্ট হচ্ছে এখানে। দ্বিতীয় শর্তটা হচ্ছে এই যে মিটিং পয়েন্ট যেহেতু মানে যখনই দুইটা রেখা একে অপরের সাথে মিলিত হবে, তাদের মিলনের স্থানে তাদের অবশ্যই দুইটা কিসের সৃষ্টি হবে বলেন তো? কোণের দুইটা সৃষ্টি হবে অ্যাঙ্গেল, না? দুইটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। তৈরি হবে। ওই আর দুইটা রৈখিক অ্যাঙ্গেল, ওই দুইটা অ্যাঙ্গেল সমান হইতে হবে। কি হইতে হবে বলেন তো? সমান। সমান ইকুয়াল। সমান হইতে হবে। 90 ডিগ্রি সমান হইতে হবে। সমান। সমান হইতে হবে এবং তাদের যোগফল কত হইতে হবে বলেন তো? 180 একশো একশো আশি 80 ডিগ্রি। ডিগ্রি সমকোণ। এখন এই দেখেন এই দুইটার যোগফল কত ডিগ্রি, দুইটার যোগফল দেখে বুদ্ধি করে বলেন, এই পুরোটার যোগফল কত ডিগ্রি? 180। এটা 180, 180 ডিগ্রি। অবশ্যই 180, কারণ এটা কি একটা একটা সরল রেখা না? সরল জি রেখা। ভাইয়া। কিন্তু বলেন এই বাহু আর এই কোণ দুইটা কি সমান? না না। না, আলাদা, তাইলে ডিফারেন্স। কি আমি এই দুইটাকে লম্ব বলতে পারবো? না না বলা যাবে না। আচ্ছা, ভেরি গুড। এবার আমরা জ্যামিতিতে আসি। এবার আমরা জ্যামিতিতে প্রমাণ করার চেষ্টা করি, চলেন। তো যেহেতু আমরা মূল জিনিস বুঝে গেছি, এখন আমরা একটু নাটক করব। নাটক কি?
প্রথম নাটকের নাম দিব হচ্ছে প্রথম নাটকের নাম দিব হচ্ছে আপনার অঙ্কন। আমরা লিখব কি? এটা তো গেল সাধারণ নির্বাচন। হ্যাঁ, পরীক্ষার হলে কিভাবে লিখবেন সেটাও একসাথে দেখাই দিই, যেহেতু এটা প্রথম জ্যামিতি। সাধারণ নির্বাচন, নির্বাচন, সাধারণ নির্বাচন। এবার লিখবেন বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন লিখে এই যে এখানে যা যা আছে শুধু সেটাই বলবেন। কি কি বলবেন বলেন তো? নিজেরা বানায় বলেন, নিজেরা বুদ্ধি করে বলেন। বলবো কি এখানে? ও একটি হচ্ছে বৃত্ত, একটা একটি বৃত্ত, একটি বৃত্ত দেখা যায়। একটি বৃত্ত কি বলেন তো? দেখা যায়। দেখেন এই যে দেখা যাইতেছে একটা বৃত্ত, যেটা দেখা যাইতেছে সেটাই বলবো, একটি বৃত্ত দেখা যায়। পরে কি লিখবো? বৃত্তের কেন্দ্র কি? বৃত্তের কেন্দ্র ও ও। শেষ। তারপরে আমরা কি বলবো? যে একটি ব্যাস দেখা যায়, একটি ব্যাস দেখা যায়। এই ব্যাসটা কি বলেন তো? এবি না? যা এই দেখা হ্যাঁ যায়, একটি ব্যাস না, সরি, একটি জে দেখা যায়। যা দেখা যায়, হ্যাঁ। বেশ ভিন্ন যায়। হ্যাঁ, একটি জে দেখা যায়। এবং এটি ব্যাস ভিন্ন, এবং এটি কি ভিন্ন? বেশ ভিন্ন। ব্যাস ভিন্ন, মানে এটি ব্যাস না, ব্যাস ভিন্ন, মানে এটি ব্যাস নয়। ওকে। এখন ভাই যেভাবে বলছে সেভাবে ডাইরেক্ট লিখে বলতে পারেন যে ব্যাস ভিন্ন একটি জে চিত্রে এবি। পরে আমি কি লিখবো? লিখবো যে আহ এবি জে এর মধ্যবিন্দু। কি লিখবো? এবি জে এর মধ্যবিন্দু মধ্যবিন্দু এম। 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 শেষ। এতটুকুই বিশেষ নির্বাচন। পরে আমি লিখবো অঙ্কন। কি লিখবো? অঙ্কন। অঙ্কনে আমার কি কি লাগবে প্রমাণ করতে দেখেন তো। এই যে ও আর এম যুক্ত করা লাগবে না? এই যে এটা। জি ভাইয়া। হ্যাঁ, তাই আমি লিখবো যে ও এম কি করি? যোগ 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 করি। 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 এখন এই যে এইটা আর এই দুইটা কোণ, তারা কত ডিগ্রি হইলে তাদেরকে আমি লম্ব বলতে পারবো? এটাকে মানে এটা লম্ব বলতে পারবো সমান সমান 180 ডিগ্রি। 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। 180 ডিগ্রি। এখন 90 ডিগ্রি হইলে হবে না, আবার এই কোণ, আবার এই কোণের কি হইতে হবে? সমান হতে সমান। হবে। সমান হইতে হবে। সমান হতে হবে। এখন দেখেন সমান হইতে হবে, তার মানে দুইটা কোণ নিয়ে অবশ্যই আমাকে এই জ্যামিতিতে কাজ করতে হবে। তো দুইটা কোণ নিয়ে যদি আমি কাজ করতে চাই, যে এই কোণ আর এই কোণ সমান, এই দুইটা নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে এই কোণটাকে, এই কোণটার চারপাশে অবশ্যই আমাকে একটা ত্রিভুজ এঁকে নিতে হবে না? কি এঁকে নিতে হবে বলেন তো? ত্রিভুজ এঁকে ত্রিভুজ। নিতে হবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই ত্রিভুজ কেন আঁকতে হবে? কারণ একটা কোণের সাথে আরেকটা কোণের সম্পর্ক ইন্ডিভিজুয়ালি হয় না। ইন্ডিভিজুয়ালি কি হয় না বলেন তো? একটা কোণের সাথে আরেকটা কোণের সম্পর্ক ইন্ডিভিজুয়ালি হয় না। ওই কোণটা অবশ্যই একটা কিসের মাধ্যমে ক্যারি করতে হবে বলতে পারবেন? একটা ত্রিভুজ, একটা চতুর্ভুজ, বা একটা কিছু। আপাতত এটা মনে রাখেন। বাট হ্যাঁ, একটা কোণের সাথে আরেকটা কোণের ইন্ডিভিজুয়াল সম্পর্ক হইতে পারে, ওটা প্রবলেম না। বাট আমার জন্য মনে রাখেন, আমি বলতেছি তাই মনে রাখেন, যে আমাদের এই দুইটা কোণ নিয়ে ডিল করতে হইলে দুই পাশে একটা কি আঁকতে হবে বলেন তো? বুদ্ধি করে বলেন। ত্রিভুজ ত্রিভুজ। আঁকতে হবে। এবং এই কি ত্রিভুজ বোঝাচ্ছে? শুধুমাত্র এই 8.1-এর এই 17 নম্বর উপপাদ্য দিয়ে আঁকতে হবে তা না, পুরা কয়টা উপপাদ্য আঁকতে হবে বলেন তো? 8.1-এর সবগুলো সবগুলো। উপপাদ্যে আঁকতে হবে। তাহলে 8.1-এর কোনো উপপাদ্য যদি পরীক্ষায় আসে, আমি একটা ডার্ক সিক্রেট শিখাই দিলাম, সেখানে কি আঁকতে হবে বলেন তো? ট্রায়াঙ্গেল। ত্রিভুজ। 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 যদি আঁকতে নাও বলে, আপনি জোর করে আঁকতে পারবেন তো নাকি? জি ইনশাআল্লাহ। ভাইয়া। জোর করে এঁকে দিবেন, আঁকার পরে বাকিটা দেখা যাবে কি হয়। আচ্ছা, তো যেহেতু ত্রিভুজ এঁকেছি, তাইলে এটাকে অঙ্কনে আমরা কি লিখবো? অঙ্কনে লিখবো না যে ও এ যুক্ত করি? কি লিখবো? ও এ ও কমা এ যোগ আর ও করি। কমা বি তারপরে কি যোগ লিখবো? করি। ও বি যোগ করি। তাহলে অঙ্কন হবে এটা। এবার আমরা প্রমাণে যাব। প্রমাণটা আরো সোজা। আমি শুধু একবার দেখাই দিলাম যে কিভাবে আমরা সাধারণ নির্বাচন বিশেষ নির্বাচনটা আসে। বাকিগুলোতে আর এগুলো আমি দেখাই না কখনই, শুধু প্রমাণ দেখাই। ভাইয়া, সাধারণ নির্বাচন কি যেটা মানে প্রশ্নে থাকবে ওইটাই উল্লেখ করে একদম দেবো? ওইটাই, হ্যাঁ হ্যাঁ, যদি হালকা করে যোগ করতে চান তাহলে কিন্তু নম্বর কাটা যাবে, যেটা থাকবে ওইটাই। এবার আমরা দেখব প্রমাণ। তো প্রমাণ তো আমরা করেই ফেলতেছি। প্রমাণ, প্রমাণের একদম শেষে কি প্রমাণিত হবে বুদ্ধি করে বলেন? একদম শেষে এসে কি প্রমাণ করব আমরা? যে অতএব, অতএব ও এম লম্ব ও এম লম্ব এবি। 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 প্রমাণটা আগে এ লিখে বি এর ফেলছি। উপর লম্ব। প্রমাণটা আমরা আগেই লিখে ফেলছি, দেখছেন? প্রমাণটা আমরা আগেই লিখে ফেলছি। আর ও এম এবি এর উপর লম্ব হইতে হইলে শর্ত কি কি ছিল? এই দুইটা কোণের যোগফল কত ডিগ্রি হইতে হবে? 180 ডিগ্রি। 180 180 ডিগ্রি। ডিগ্রি, দুইটা সমকোণ 180। সমকোণ। 180 ডিগ্রি হইতে হবে। আচ্ছা, 180 ডিগ্রি, এবং দুইটা এই কোণটা আবার এই কোণটা সমান হইতে হবে। ওকে, শেষ প্রমাণ। আর একটা জ্যামিতি ভালো করে শিখলে আপনারা বাকিগুলো নিজেরাই সলভ করে ফেলতে পারবেন।
ওকে, তো এবার আমরা একটু দেখি। তো এখানে দুইটি ত্রিভুজ দেখা যায়। কয়টি ত্রিভুজ দেখা যায়? দুইটি। এখানে দুইটা। দুইটি ত্রিভুজ দেখা যায়। এখানে দুইটি ত্রিভুজ দেখা যায়। একটা হচ্ছে ত্রিভুজ ও এ এম এম, আর একটা হচ্ছে ত্রিভুজ কি বলেন তো? OMB। ও এম বি। এম এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখেন তো যে এ এম ইকুয়ালস টু বলতে পারি না বি এম? হ্যাঁ, হ্যাঁ, বলতে কারণ পারি। কেন দূরত্ব বলতে পারি? সেম, ডিস্টেন্স সেম। বাহুগুলা পরস্পর সমান। সমান। বাহুগুলো পরস্পর সমান। এটা কেন বললাম আমরা? কারণ এম মধ্যবিন্দু মধ্যবিন্দু। হয়। কি মধ্যবিন্দু বলেন তো? এম মধ্যবিন্দু। এম এম এর মধ্যবিন্দু। এম হলো এম হলো এ বি এর মধ্যবিন্দু। আমার জ্যামিতির ক্লাস যদি আপনার সবগুলো মনোযোগ দিয়ে করতে পারেন, উপরে আল্লাহ নিচে মাটি, আপনার জ্যামিতিতে কোনো ঝামেলা হবে না। মধ্যবিন্দু। এখন আপনারা বলতে পারেন যে ভাই আমাদের তো দ্রুত জাজ হইতে হবে ক্লাস না করে, তাইলে আমি বলবো তাইলে 4-5 বার আপনার ভাইবা দিতে হবে। আপনাকে 6 মাসের জন্য ডেডিকেটেডলি কষ্ট সহ্য করে নিতে হবে। রাগিব ভাই এত স্লো ভাইয়া ক্লাস নেয়, তাও করতে হবে। আপু বলেন। ভাইয়া এখানে ও বি এম হবে। ও ওইটা বি আমি কোথায় আপু? ত্রিভুজটা বলছি উপরেরটা। ওইটা লিখলে হয় একভাবে। আচ্ছা ওইটা আচ্ছা আপু, লিখলে হবে। এটা আপু বলছে ও বি এম হবে। হ্যাঁ, ও বি এমও লেখা যায়, আবার ও এম বিও লেখা যায়। এটা আমি বলি, যেমন ধরেন এটা একটা ত্রিভুজ, হ্যাঁ, এ বি সি। ধরেন এটাকে আমি কিভাবে লিখতে পারি ত্রিভুজ বলেন তো? এ বি সি লিখতে পারি না? জি, এবিসি আবার লেখা যায়, ত্রিভুজ বিসি লিখতে পারি লেখা বি যায়, এস সি। আবার বিএসসি। ত্রিভুজ লিখতে পারি সি এ বি। SAB। আবার লিখতে পারি ত্রিভুজ সি বি এ। আবার লিখতে পারি ত্রিভুজ এ সি বি। যে কোনো ভাবে লিখতে পারি, যে কোনো ভাবে আমি কম্বিনেশন। লিখবো। হ্যাঁ, যে কোনো একটা একটা সিরিয়ালে যাব আর কি, একটা সিরিয়ালে যাব, যে কোনো ভাবে লিখতে পারি। ওকে, তো যেখানে ছিলাম আমরা, প্রথমে তাদের মধ্যে মিল পেলাম হচ্ছে যে এই বাহু আর এই বাহুর সমান, দুইটা ত্রিভুজের মধ্যে। এবার দেখেন তো যে এই বাহু আর এই বাহু এই দুইটাও সমান ও না? ও বি সমান, হ্যাঁ। ও এ ব্যাসার্ধ। ইকুয়ালস টু ও বি, কারণ এটাও একটা ব্যাসার্ধ বৃত্তের, এটাও একটা ব্যাসার্ধ। আর বৃত্তের ব্যাসার্ধ বলতে ধরেন এটা একটা বৃত্ত, এটা ও একটা কেন্দ্র, এখান থেকে যতগুলো রেখা আঁকবেন সবগুলাই কি হবে? সমান হবে। সমান হবে, কারণ এগুলো একই বৃত্তের ব্যাসার্ধ, সবগুলোই একই বৃত্তের ব্যাসার্ধ, রেডিয়াস। তাহলে আমরা এদিকে লিখবো হচ্ছে যে ব্র্যাকেটে কি লিখবো? একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এটা প্রমাণ হইলো। আর দেখেন তো তাদের মধ্যে একটা সাধারণ বাহু আছে কিনা? এই যে এটা ও এম। ও এম, এটা এই ত্রিভুজের মধ্যেও আছে, আবার এই ত্রিভুজের মধ্যেও আছে। লিখবো হ্যাঁ, ও এম ইকুয়ালস টু ও এম, তার মানে দুইটা ত্রিভুজের এই দুইটা বাহুও সমান। ও এম ইকুয়ালস টু ও এম না লেখা ডাইরেক্ট এটাও লেখা যায় যে ও এম সাধারণ বাহু। তো একটা দুইটা ত্রিভুজের মধ্যে যদি এত কিছু মিলে যায়, তখন ওই দুইটা ত্রিভুজকে আমি কি বলতে পারি? সর্বসম। অতএব আমরা বলতে পারি না যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, ত্রিভুজ ও এ এম আর হচ্ছে ত্রিভুজ ও বি এম, এই দুইটা আমি বলতে পারি না যে তারা কি বলেন তো সর্বসম। সর্বসম ত্রিভুজ। আর ত্রিভুজ দুইটা যদি সর্বসম হয়, তাহলে এই কোণ আর এই কোণ দুইটাও কি হবে বলেন তো? সমান হবে। সমান সমান হবে। হবে। আবার এই কোণ আর এই কোণ কি হবে বলেন তো? সমান হবে। সমান হবে। আবার এই কোণ কি বলেন তো? সমান হবে। সোজা কথা, একটার উপরে আরেকটা যদি ভাঁজ করে বসিয়ে দেই, তাহলে এ বিন্দু এসে কার সাথে মিলবে? বি বিন্দুতে এসে মিলবে। তাই এই কোণ আর এই কোণ দেখবেন সমান হবে। এই ভাঁজটা আসবে এই ভাঁজের ওপরে, আর এই ভাঁজটা আসবে এই ভাঁজের ওপরে, সোজা কথা। তো আমি এখান থেকে এত হিজিবিজি গুলা কাটি, বেশি হিজিবিজি হলে সমস্যা। ওকে, প্রমাণ আমার শেষ। অতএব আমি বলতে পারি কি? অতএব আমি বলতে পারি না যে এই কোণ আর এই কোণ সমান, যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম। অতএব বলতে পারি কি অ্যাঙ্গেল ও এম এ সমান সমান অ্যাঙ্গেল ও এম বি। OMB। এবং মজার ব্যাপার দেখেন তো, দুইটা দুইটা কোণ একই বিন্দুতে সৃষ্টি হয়েছে না? দুইটা কোণ একই হ্যাঁ, বিন্দুতে একই সৃষ্টি বিন্দুতে। হয়েছে। তো দুইটা কোণ যদি একই বিন্দুতে সৃষ্টি হয়, তখন এই দুইটা কোণ যদি পাশাপাশি থাকে তাও আবার,
তখন তাদেরকে আমি কি বলতে পারি? যুগল কোণ বলতে পারি। কি কোণ বলেন তো? কোন যুগল কোণ। মানে যুগল কোণ মানে হচ্ছে যে দুইটা কোণ মানে একই রেখার মধ্যে থাকে, একই রেখায় একই বিন্দুতে এপাশ ওপাশে সৃষ্টি হয়, তাদের কি বলা হয়? তো অতএব আমি বলতে পারি অতএব কোণদ্বয় কোণদ্বয় রৈখিক, মানে একই রেখায় আছে, রৈখিক যুগল কোণ। যুগল কোণ পাশাপাশি আছে এবং রৈখিক যুগল কোণ, এবং তাদের মান দুজনের দেখেন তো পরস্পর সমান কিনা। হ্যাঁ, তাদের মান পরস্পর সমান। তাহলে বলেন তো তাদের মান যদি সমান হয় আর এটা যদি একটা সরল রেখা হয়, তাহলে এই দুইটার দুইটার যোগফল একত্রে কত ডিগ্রি? 180 একশো আশি 180 ডিগ্রি। ডিগ্রি। আর 180 ডিগ্রি, আর প্রত্যেকটা যদি সমান হয়, দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি, এবং কোণ দুইটা সমান, তখন প্রত্যেকটা কোণের মান কত? 90 ডিগ্রি 90 90 ডিগ্রি। ডিগ্রি। 90 ডিগ্রি। অতএব বলতে পারি অ্যাঙ্গেল ও এম এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও বি ও এম বি। এবার কিন্তু ভুল করলে হবে না। ও এম বি ইকুয়ালস টু বলতে পারি না এক সমকোণ। জি আর যদি এক সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর যদি 90 ডিগ্রি হয় তখন আমরা কি বলতে পারি? লম্ব। লম্ব বলতে পারি। শেষ। ভাইয়া রৈখিক যৌগিক কোণ তো 180 ডিগ্রি না? রৈখিক যুগল কোণ 180 ডিগ্রি। সরল রৈখিক যুগল কোণ 180 ডিগ্রি। এবার প্রমাণ কিন্তু আমরা মুছে ফেলবো এখনই। না, প্রমাণ মুছে ফেলবো না, প্রমাণ আমাদের সামনে থাকবে। আমরা কোনটা মুছে ফেলবো বলেন তো? অঙ্কনটা। না, অঙ্কন মুছবো না, অঙ্কনও থাকবে। সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচনটা মুছবো। দয়া করে আপনাদের সাধারণ নির্বাচনটা না দেখে আমাকে বলতে হবে। আপনারা একটু দেখে নেন, যার শেষবারের মতো দেখার ইচ্ছা আছে। সাধারণ সর্বসম কিভাবে হয় এই জিনিসটা বুঝি না। আমি মানে বুঝাই দিব। হ্যাঁ, না না, আমি বুঝাই দিব, কোনো চাপ নাই। সর্বসম কিভাবে হয় আমি বুঝাই দিব। সর্বসম অনেক উপায়ে হইতে পারে দুইটা ত্রিভুজ, কয়েকটা অ্যাপ্রোচে আমরা সর্বসম দেখব। যেমন ধরেন হচ্ছে এই যে দুইটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, আর হচ্ছে ধরেন এইটা একটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম বলতে চাই। এ বি সি আর ডি ই এফ। এই দুইটা ত্রিভুজকে সাপোজ আমরা সর্বসম বলতে চাই, যে এ বি সি সর্বসম ডি ই এফ। প্রথমে আমরা নিয়ম দেখব, নিয়ম দিয়ে কিভাবে আমরা সর্বসম প্রমাণ করব। তারপরে আমরা জোর জবরদস্তি করেও সর্বসম প্রমাণ করব। পরীক্ষার হলে অনেক সময় কিছু জ্যামিতি আসবে যেগুলো সর্বসম প্রমাণ করার আসলে অ্যাপ্রোচটা আমার মনে নাই, তখন ঠেলা ঠেলি করে একদম সর্বসম প্রমাণ করে দিব, কারণ আমার নাম্বার উঠাইতে হবে, কোনো কথা নাই, প্রমাণ করতে হবে, সেটাও দেখাবো। যেমন হচ্ছে সর্বসম প্রমাণ করার 1 নম্বর টিপস হচ্ছে, যদি এইটার এক বাহু এইটার এক বাহুর সমান হয়, তার মানে এ বি ইকুয়াল টু কি? ডিই। তারপরে এইটার আরেকটা বাহু এইটার আরেকটা বাহুর সমান হয়, তার মানে বিসি ইকুয়াল টু কি? ইএফ। তারপরে এইটার যে লাস্টের বাহু এটার লাস্টের বাহুর সমান হয়, তার মানে এসি ইকুয়াল টু কি? ডিএফ। সোজা কথা, মানে কি এই ত্রিভুজটাকে যদি এটার উপর রাখি, মানে দুইটা পিঠা আর কি, সোজা কথা, একটা পিঠার উপরে আর একটা পিঠা যদি রাখি, তারা প্রত্যেকটা কোণ কি মিলে যাবে না? জি এটাই সঠিক হচ্ছে কথা। সর্বসম। আর সর্বসম প্রমাণ করার দুনিয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে তিন বাহু সমান, এটা প্রমাণ করা। কয় বাহু সমান? তিন তিন ভাইয়া বাহু সমান। এই প্রথমটার তিন বাহু, দ্বিতীয়টার তিন বাহু সমান। বাট এমন 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 সিচুয়েশন কি জীবনেও আমাদের পরীক্ষার হলে দিবে এত সহজ সহজ? না জি ভাইয়া। না। দিবে না। পরীক্ষায় হলে কেমন না। দিবে? বলবে যে এইটার এক বাহু এইটার এক বাহুর সমান, পরে বলবে এইটার আরেক বাহু এইটার আরেক বাহুর সমান, মানে দুইটা বাহু বলে দিবে। এই বাহুর কথাটা বলবে না, না বলে বলবে এইটার এক কোণ এইটার এক কোণ সমান। তখন আমি কি বলতে পারবো? দুইটা ত্রিভুজ একে অপরের সর্বসম সমান সর্বসম। বলে দিতে পারবো। তার মানে এমনও সর্বসম বলতে পারবো যে আমাদের দুই বাহু এক কোণ, কি বলতে পারি? আমার সাথে সাথে বলেন, দুই বাহু এক কোণ। আবার এমনও বলতে পারে না যে দুই কোণ, যেমন এই কোণ সমান, সর্বসম ত্রিভুজ। আবার এই কোণ সমান, মানে এইটার দুইটা কোণ আর এইটার দুইটা কোণ সমান। তৃতীয় কোণের কথা বলা নাই। তৃতীয় কোণ সমান এটা যদি বলে দেয় তাহলে এটাও সহজ হয়ে গেল, যে প্রথমটার তিন কোণ দ্বিতীয়টার তিন কোণ পরস্পর সমান, তখনও কি হবে বলেন তো? সর্বসম। নানান উপায় আছে, আমরা এগুলো দেখবো, আসবে আমাদের, এগুলো আসবে। এটা কোন চ্যাপ্টারে পড়বো বলেন তো? রেখা, কোণ, কোন ত্রিভুজ? ত্রিভুজ। কততম অধ্যায়? ক্লাস 9-10 বইয়ে একটু আগে ষষ্ঠ। বলেছি। ষষ্ঠ। ষষ্ঠ অধ্যায়ে ষষ্ঠ। কয়টা চ্যাপ্টার করতে হবে?
তিনটা। তিনটা কত কত? ভাইয়া জোর করে 6.2 6.3 ভেরি গুড। আর এখন আমরা কোন অধ্যায় করতেছি? 8.1। 8.1 বৃত্তের 8.1। আচ্ছা, 8.1-এর আমরা একটা উপপাদ্য পড়লাম, সেটার নাম হয়েছে 17। এখন উপপাদ্যর নামটা না দেখা বলতে হবে, না দেখে বলতে হবে। আমি ইয়ার লেখাটা মুছে ফেলবো, আপনারা ছবি দেখে দেখে বলবেন উপপাদ্যের নামটা। ওকে, তাহলে বলেন, শুরু থেকে না দেখে বলেন। শেষে বলবো লম্ব, শেষে কি বলবো? লম্ব। 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 এটা মনে আছে আমার এতটুকুই মনে আছে, লম্ব। ওকে, এবার কে কার আমি উপরে লম্ব এটাকে বলে ফেলেন। কে কার উপরে লম্ব? ও এম লম্ব এবি এ বি। OM লম্ব AB এর উপর। হুম এদিক মানে এইটার সংযোজক রেখা, এই যে এই সংযোজক রেখা কার উপরে লম্ব? জে এর উপরে লম্ব। জেড। AB জ্যা। এই সংযোজক রেখা জে এর উপরে লম্ব। তাহলে আমি এটা লিখি যে ব্যাস ভিন্ন। সংযোজক রেখা, এই সংযোজক রেখা ওই জে এর এর উপর উপর লম্ব। 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 এবার কার সংযোজক রেখা এটা একটু বলে দেন। কেন্দ্র ও ব্যাস ভিন্ন কেন্দ্র যে আর কেন্দ্র হচ্ছে ও বেশ ব্যাস ভিন্ন যা। ভিন্ন বৃত্তের যা। কেন্দ্র আর ও একটা হচ্ছে ব্যাস ব্যাস ভিন্ন ভিন্ন কোন জে এর মধ্যবিন্দু। লম্ব। এর মধ্যবিন্দু। এবার এটা মধ্যবিন্দু লিখি সংযোগ। যে কোন বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন ভিন্ন কোন যায় ভিন্ন মধ্যবিন্দু। অপর কোন জে এর মধ্যবিন্দুর। এবার বুঝছেন বাকি সব জ্যামিতিগুলা কিভাবে পড়বেন? জি। বারবার বারবার শুধু এইটা, যদি সম্ভব হয় এই সাধারণ নির্বাচনটা না দেখে দেখে কয়েকবার লিখে ফেলবেন খাতার মধ্যে, কয়েকবার লিখে ফেলবেন যে শুধু এটাই লিখবেন, প্রমাণ দরকার নাই। ওকে, এবার আমরা একটু তারপরে যাই। আস্তে আস্তে আমাদের জ্যামিতিগুলো করতে আরো দ্রুত হবে, কারণ এখন প্রথম দিকে আছি তো। যেমন এই যে 18 নম্বরটা আমরা 2 মিনিটে করে ফেলবো। 18 নম্বরে বলেছে যে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। আর জ্যামিতি হয়েছে এমন মজার জিনিস, এটা যদি কেউ ভালো করে কেউ বুঝে থাকে, জীবনে একবার করলেও পরীক্ষার হলে অ্যান্সার করে আসতে পারবে, আল্লাহর রহমতে বুঝে থাকলে। হ্যাঁ, বৃত্তের আসলে তো সহজ পারা যায়। পারা যায়, হ্যাঁ হ্যাঁ পারা যায় ইনশাল্লাহ, বৃত্ত আসলে। বলছে যে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। আমরা ধরেন দুইটা জ্যা আঁকি, এটা একটা জ্যা আর এটা একটা জ্যা। এই দুইটা জ্যা ধরেন সমান, একে অপরের সমান। এই যে কেন্দ্র, এই যে বৃত্তের কেন্দ্র, বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। তার মানে এই কেন্দ্রটার নাম দেই আমরা একটা ও দেই। আর প্রথম যেই জ্যাটা ধরেন এটাকে দিলাম আমি এ বি, এটাকে দিলাম আমি ধরেন সি ডি, দিদি। দুইটা জ্যা। ওকে, ইয়াটাকে লিখি উপপাদ্যটা, যে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। তো ভাইয়া, যা দুটো সোজা করে লিখলে ভালো হতো না? কোনটা? জ্যাগুলা হ্যাঁ, সোজা করে লিখবো? আচ্ছা, আপনাদের বইয়ে কি সোজা করে লেখা নাকি বাঁকা করে লেখা? ভাই বাঁকা বাঁকা করে করে লিখলেও লিখা সমস্যা আছে। নাই, সোজা হ্যাঁ, করে এই লিখলেও এই জন্য সমস্যা আমি নাই। বাঁকা করে লিখছি। আগে বইটা দেখে এটা যে কোনো ভাবে লিখতে পারবো, যেমন অনুশীলনী গুলো করার সময় আমরা সোজা করে লিখবো, সমস্যা নাই। তো যে কোনো ভাবেই করা যাবে, কোনো সমস্যা নাই। এই যে দেখেন, বৃত্তের উপপাদ্যের মধ্যেই কি বলা আছে? উপপাদ্যের মধ্যেই বলা আছে যে এই বৃত্তের দুইটা যে তারা একে অপরের সমান। তার মানে আমার দেওয়া আছে কি বলেন তো? টিটি ইকুয়াল এবি। দুইটা দে সিডি দেওয়া আছে। ইকুয়ালস টু হচ্ছে আমার এবি, দুইটা যে তারা সমান, এটা দেওয়া আছে আমার। এটা হচ্ছে ইনস্টল করা আছে অলরেডি। আমাকে প্রমাণ করতে হবে কি, যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। কেন্দ্র থেকে আমার হচ্ছে ওর এ যেই আঁকতে দূরত্ব, হবে। ওর যেই দূরত্ব
কেন্দ্র থেকে ওর দূরত্ব কি বলেন তো? সমান, এটা প্রমাণ করতে হবে। তার মানে আমার প্রমাণ করতে হবে যে এই রেখাটা ইকুয়ালস টু এই রেখা। এখন এই যে এ বি, এটার মধ্যবিন্দু কি বলেন তো? এই যে ই বিন্দুটা না, ই, হ্যাঁ, যেটা ধরে নিব ওইটাই সোজা কথা। সিডির আর এফ। এদিকে ধরে নিলাম এফ, এটা হচ্ছে মধ্যবিন্দু। একটু আগে যে 17 নম্বর উপপাদ্যটা পড়লাম, এটা কিন্তু এই 18 নম্বর উপপাদ্য এসে এখন কাজে লাগবে। তাহলে বলেন যে এই যে ও, এটা কি কেন্দ্র না? জি ভাইয়া। এবং এই যে এবি, এটা কি বৃত্তের ব্যাস ভিন্ন অপর কোনো কোনো জ্যা, জ্যা না? জি, জি জি এবং ই বিন্দুটা বৃত্তের ব্যাস ভিন্ন অপর কোনো জ্যা এবি এর মধ্যবিন্দু না? জি জি, জি অ্যান্ড তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি না যে ও ই লম্ব লম্ব এবি। এবি, ও ই লম্ব এবি, এটা বলতে পারি। একইভাবে এই উপরেরটার ক্ষেত্রে কি বলতে পারি বলেন তো? ওএফ লম্ব ওএফ সিডি। লম্ব ও এফ সিডি। লম্ব লম্ব সিডি। সিডি। এজন্য বেসিক জিনিসগুলো সময় নিয়ে আমরা শিখি, কারণ এটা আমাদের পুরা জ্যামিতি জীবনে কাজে লাগবে। তো প্রথমে বললাম যে এটা এটার উপর লম্ব, তারপরে বললাম ওইটা ওইটার উপর লম্ব। আচ্ছা, কি যেন প্রমাণ করতে হবে আমাকে? প্রমাণটা লিখে ফেলি। এদিকে বলেন প্রমাণটা কি ছিল? ওই সমান ওএফ। ও ই সমান সমান ও এফ, মানে ও থেকে এই জ্যায়ের দূরত্ব আর এই জ্যায়ের দূরত্ব দুইটা সমান, এটা প্রমাণ করতে হবে। এবার বলেছিলাম কি, এরকম যদি পরীক্ষায় কোনো কিছু আসে, জোর করে হইলেও কি আঁকবেন বলেন তো? ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল আঁকবেন, ত্রিভুজ। কিছু করার নাই, ত্রিভুজ আঁকতেই হবে। তো আমরা ত্রিভুজ আঁকবো, এটাকে অঙ্কনে ফেলাই দিব, বলবো ও এ এবং ও সি যুক্ত করি। এবার যেহেতু ত্রিভুজ দুইটা আঁকছেন, তার মানে অবশ্যই এখানে ত্রিভুজ দুইটাকে কি প্রমাণ করতে হবে বলেন তো? সর্বসম। সর্বসম। সমান। সর্বসম প্রমাণ করতে হবে। তার মানে কোনো না কোনো ভাবে জীবনের কোনো না কোনো একটা স্টেজে, এই জ্যামিতির কোনো না কোনো একটা মানে সময়ে এসে আমাকে বলতে হবে এই যে দুইটা ত্রিভুজ সর্বসম। তার মানে দুইটা ত্রিভুজকে কিভাবে সংক্ষেপে প্রকাশ করতে সর্বসম। পারি? ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সর্বসম ত্রিভুজ ও ও সি সি এফ। এখন এফ। এটা সর্বসম বললেই কি হয়ে গেল, নাকি আমাদের প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে। প্রমাণ প্রমাণ করতে করতে হবে। হবে। সর্বসম প্রমাণ করার জন্য যদি কোনো কিছু আমার হাতে না থাকে, তখন জোর করে করে ফেলবো, বলছিলাম না আপনাদেরকে? জি ভাইয়া। জি চলেন ভাইয়া। জোরাজুরি শুরু হবে এখন, দেখি ও সর্বসম হবে না মানে যা করা দরকার আমরা তাই করব। এই যে দুইটা ত্রিভুজ দেখেন, দুইটা ত্রিভুজের মধ্যে আপাত দৃষ্টিতে কি কি সমান আছে বলে মনে হচ্ছে? ও এ ও সি। ও এ ও সি, কেন এই দুইটা সমান? একই বৃত্তের ব্যাসার্ধ বলে। ও এ আর ও সি। ভাই খুব চালাক, ভাই প্রথমে এটা ধরে ফেলছে, দেখছেন? যে এইটা ভাই বলতেছে এইটা আর এইটা সমান, কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে একটা লাইন পেয়ে গেলাম আমরা যে ও এ ইকুয়ালস টু ও সি। আর কি কি প্রমাণ বলতে, কি কি সমান বলতে পারি? হ্যাঁ, অ্যাঙ্গেল যে ই এফ 90 ডিগ্রি লিখতে পারি। ইএফ 90 ডিগ্রি লিখতে পারি, তাই তো? জি, ওই যে অঙ্কনে আমরা এ লিখবো যে ইকুয়াল টু সি এফ। দ্বয়ের উপর এই লম্ব এফ। আচ্ছা, ওটা দিব। হ্যাঁ ওইটাও ই লিখতে এফ পারি। আর ভেরি গুড, ওইটাও কিন্তু এ লিখতে পারি। ইও তো সমানই। ভাই বলছে যে এটা যে লম্ব সেটাও লিখতে পারি, অবশ্যই পারি। আরো দেখেন তো এটা লিখতে পারি কিনা, যে এই দুইটা কি, এই দুইটা কি, এই দুইটা না, এই যে এই দুইটা দেখেন, এই যে এইটা একটা কি আমার এবি জে, এই যেটা কার সমান ছিল মনে আছে? কার সমান ছিল? সিডি 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 এর যে সমান, এই যে মানে এ কোশ্চেনে ইকুয়াল বলা টু ছিল, সি এফ। ভেরি গুড, মানে এবি ছিল সিডি এর সমান। এবার বলেন তো এবির অর্ধেক কি? এ এই যে ই এটা এই এ ই। তাহলে বলেন তো সিডি এর অর্ধেক কি? সি সি এফ। এফ। সিএফ। তাহলে বলতে পারি না এই দুইটা সমান? জি, তার মানে এই যে এই বাহুটা আর এই যে এই বাহুটা সমান বলতে পারি। আর বলে। একটু আগে বলছি এই বাহুটা আর এই বাহুটা সমান। তার মানে বলতে পারি এ ই ইকুয়ালস টু সি এফ। আচ্ছা, আমাকে প্রমাণ করতে হবে কোন দুইটা সমান, এই বাবুটা আর এই বাবুটা সমান, এটা আমার প্রমাণ করতে হবে। তাই এটা কি এখন লেখা দিব যে এটা সমান? এটা তো প্রমাণে আসবে, তাই না? না, জি ওটা তো হবে না, ওটা ওটা তো প্রমাণে সর্বসমান লিখে আসবে। তারপর। হ্যাঁ, ওটা তো প্রমাণ করব। আর কি তাহলে একটা তাদের মধ্যে আর কি সমান এটা বলতে পারি, দেখি তো। কোণ। ই আর এফ অ্যাঙ্গেল সমান, ওই যে সমকোণী বলে।
ত্রিভুজ সমান তিনগুলো সমান করতে হবে না? কোন কোন দুইটাকে সমান বলা যায় বুদ্ধি করে বলেন, ভাই অলরেডি বলে ফেলছে। ভাইয়া এ ই ও আর সি এফ ও। এই যে এই কোণটা আর হচ্ছে এই কোণটা সমান আমরা বলতে পারি, কারণ যেহেতু ব্যাস ভিন্ন কোন একটি জ্যার মধ্যবিন্দুর সাথে আমার বৃত্তের কেন্দ্র মিলেছে, তাই অবশ্যই এরা কি কোণ হবে বলেন তো? সমকোণ হবে। সমকোণ। তাহলে বলতে পারি অ্যাঙ্গেল সমকোণ ই পরস্পর। ইকুয়ালস টু অ্যাঙ্গেল এফ, বা আরেকটু সুন্দর করে বললে ই না বলে বলতে পারেন অ্যাঙ্গেল এ এ ই ই ও ও ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি এফ সিএফও। ও। তাইলে অতএব আমরা বলতে পারি এই শোন দুইটা এক- ত্রিভুজ সর্বসম। আর দুইটা ত্রিভুজ যদি স্যার, সর্বসম হয় তখন আমি কি জি। বলতে পারি বলেন তো? ও এ ও এফ ভাইয়া এই সমান। কোণটা যে হচ্ছে সমান, এটা কেমনে বুঝবো? এটা হচ্ছে লম্ব হওয়ার কারণে? হ্যাঁ, এটা হচ্ছে ওই যে লম্ব হওয়ার কারণে, কারণ এই যে বৃত্তের কেন্দ্র কিন্তু এই লম্বটাই তো আমরা প্রমাণ করব না। না না আপু, না না, এখানে কিন্তু লম্ব প্রমাণ আগের করব মতো না, এখানে প্রমাণ করব কেন্দ্র থেকে তারা সমান দূরত্বে আছে, মানে তাদের দূরত্বটা সমান। মানে লম্বের দূরত্বটা হচ্ছে হ্যাঁ সমান। হ্যাঁ, রাইট, মানে এটার ডিস্টেন্স আর এটার ডিস্টেন্স সমান, শুধু সেটা প্রমাণ করব। হ্যাঁ, ওকে। তাহলে দেখেন যে প্রমাণ হলো কিনা বলেন। অতএব বলতে পারি ও ই ইকুয়ালস টু ও এফ। এখন পরীক্ষার হলে গিয়ে আপনার মনে হইতে পারে যে ভাই আমার এটা মনে থাকবে, এটা মনে থাকবে, এটা মনে নাও থাকতে পারে, তাই না? ভুলে যাওয়ার সম্ভাবনা অনেকের থাকবে হচ্ছে এটা, কিন্তু এটা বুদ্ধি করে সমান বলে ফেলতে হবে যখন আর কিছু পাবেন না। জ্যামিতিতে ভালো নম্বর তোলার এটা হচ্ছে কৌশল। যখন আপনি আর কিছু পাচ্ছেন না, কোনো ক্লু পাচ্ছেন না, তখন আপাতত যে ক্লুটা আপনার কাছে আছে সেটাই বসাই দিবেন, সেটার জন্য আপনার নম্বর কাটবে না। কারণ অনেকগুলো অ্যাপ্রোচেই জ্যামিতি প্রমাণ করা যায়, বাট আমাদেরকে জন্মগতভাবে শেখাইছে এটা যে বইয়ে যেটা আছে সেভাবেই করতে হবে, সেজন্যই হচ্ছে আমরা ভয় পাই। তাহলে এবার আপনারা বলেন যে এখন আমি যেইটা করলাম সেটার উপপাদ্যটা বলেন। বৃত্তের সমান সমান বৃত্তের যা কেন্দ্র থেকে সমুদ্র বৃত্তের সব আচ্ছা বলেন তো তাইলে, এবার বলেন তো দেখি বুদ্ধি করে বলেন যে এটা একটা জ্যা কিনা, জি আবার এটা একটা জ্যা কিনা। জি অবশ্যই। জি এবার বলেন এই দুইটা জ্যা কেন্দ্র থেকে কি সমান দূরত্বে নাকি কম বেশি না দূরত্বে? না না, কম বেশি দূরত্বে, সমান কেন দূরত্বে না। কেন কেন সমান দূরত্ব না? কারণ কারণ হচ্ছে জ্যা এরা দুইটা ভিন্ন সমান না। দূরত্বে আছে। কেন তারা সমান না? জ্যা ভাইয়া দুইটা যেগুলো সমান সমান না। কারণ জ্যা অসমান, জ্যা দুইটা কি অসমান। 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 তার মানে জ্যা সমান হইলে, জ্যা যদি কোনো সমান কারণে যে হতে সমান হবে, হয়, ধরেন এটা একটা বৃত্ত, হ্যাঁ, তাহলে এই দূরত্ব যে সমান হবে। এই যে জ্যা আর এই দুইটা কি সমান না? তখন না, তাদের ধরে নেন সমান, কাছাকাছি সমান ধরেন। ধরেন এই যে এটা এবার কি সমান না, তখন তাদের দূরত্ব সমান হবে। হ্যাঁ, এরকম আর কি। যেমন হচ্ছে এটা আরেকটা বৃত্ত, দেখি এটা বলেন তাদের বৃত্তের ধরেন এইটা একটা জ্যা, এটা একটা জ্যা, আর এটা একটা জ্যা, দুইটা জ্যা সমান ধরেন, তাহলে তাদের কেন্দ্র থেকে দূরত্ব কি দূরত্ব হবে? সমান। সমান হবে। সমান হবে। তার মানে আমরা একটা সূত্র শিখে ফেললাম, কিন্তু এটা একটা সূত্র দূরত্ব কি? বলতে ভাইয়া লম্বটাকে আসলে ই করতে হবে। দূরত্ব বলতে আমরা তো লম্ব দূরত্বটা কি বুঝবো, সর্বনিম্ন দূরত্ব আচ্ছা মানেই তো লম্ব দূরত্ব, মনে আছে বলেছিলাম? আচ্ছা। মনে আছে? সর্বনিম্ন জি না। দূরত্ব মানে কি বলেন তো? লম্ব দূরত্ব। লম্বের দূরত্ব। ভেরি গুড। আচ্ছা একটা জিনিস আপনাদেরকে ফাঁকি দিয়ে বলে নিই, ধরেন একটা বিন্দু এ, এখান দিকে কেউ কোথাও বি বিন্দুতে গেল, তারপরে সি বিন্দুতে গেল, ধরেন প্রথমে সে 4 মিটার গেছে, তারপরে সে 3 মিটার গেছে, তাহলে বলেন তো যে এ থেকে সি এর দূরত্ব কত? 5 মিটার। 5 পিথাগোরাস। আচ্ছা আর একটু সুন্দর করে হ্যাঁ 5 মিটার, ঠিক আছে, ভেরি গুড। মানে এটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব যেটা 5 মিটার। ওকে, সমস্যা নাই। আচ্ছা ফিজিক্সে একটা জিনিস আছে, ফিজিক্সে দুইটা টার্ম আছে ফিজিক্সে, একটাকে বলা হয় আপনার দূরত্ব, আর একটাকে বলা হয় সরণ। কি বলা হয়? সরণ। সরণ। এই দূরত্ব বলতে বোঝানো হয় মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত অতিক্রান্ত।
দূরত্ব। আর সরণ নির্দিষ্ট দিকে। আর সরণ হচ্ছে একদম আপনার সর্বনিম্ন দূরত্ব। আর দিক নির্দেশনা। দিক তো থাকবেই, দিক ছাড়া তো আমার সর্বনিম্ন গুনতেই পারবো না, যেমন এই যে দিক আছে এটার। ওকে, তাহলে বলেন যে এটার দিকে মোট অতিক্রান্ত দূরত্ব কত এ থেকে সি বিন্দুতে? 5। 5। 3 + 4 7। 7। আর হচ্ছে সর্বনিম্ন দূরত্ব কত? 3 তিন মিটার। 5। 5। আচ্ছা, ও 5। তাহলে বলেন যে এ থেকে সি বিন্দুতে আসলে তার সরণ কতটুকু হয়েছে, 5 মিটার। আর মোট দূরত্ব কতটুকু অতিক্রান্ত করেছে? 7 মিটার। কনফিউজড হওয়া যাবে না। ভাইয়া 5 কোথায় পাইছেন আপনি? 5 কোত্থেকে আসছে পিথাগোরাস যে। এটা আমরা পেয়ে পিথাগোরাস যাব, থেকে। একটু পরে ওটা হচ্ছে আসবো ওই আমরা। দুইটা দিয়ে বের করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দুইটা দিয়ে স্কোয়ার করে। ভাইয়া 18 নম্বর উপপাদ্যটা আরেকবার বলেন, আমার এটা মাথার উপর দিয়ে গেছে। 18 নম্বর উপপাদ্যটা আমরা আরেকবার বলি তাহলে। 18 নম্বর উপপাদ্য কি বললো, যে যদি কোনো একটা বৃত্তের মধ্যে যে দুইটা যদি সমান হয়, কোন দুইটা সমান হয়, যে দুইটা যদি সমান হয়, বৃত্ত থেকে তাদের দূরত্ব কি হবে বলেন তো? সমান হবে। সমান হবে। যে যদি সমান হয়, বৃত্ত থেকে তাদের দূরত্ব সমান হবে। তার মানে যে সমান সমান মানেই কেন্দ্র থেকে, ভাইয়া তার মানে প্রশ্ন আর মানে চিত্রটা মুখস্থ রাখতে হবে না? হ্যাঁ, চিত্রটা আঁকা শিখতে হবে, তাইলেই হবে। মুখস্থ রাখতে হবে না, আঁকা শিখতে হবে। এখন এটা যদি পরীক্ষায় এভাবে আসে, দেখেন তো তাইলে পারবেন কিনা। যে যদি যদি কোনো দুইটা জে এর দূরত্ব কেন্দ্র থেকে সমান হয়, কেন্দ্র থেকে কেন্দ্র থেকে সমান হয়, তাহলে প্রমাণ করো ওই জে দুইটি পরস্পর সমান। উল্টানো আসতে পারে না, ইয়েস অর নো? আসতে পারে, জি ঠিক আছে। আসতে পারে। যেমন এ বি উল্টা ভাবে। আর হয়েছে সিডি। ওকে, বলছে কেন্দ্র থেকে তাদের দূরত্ব যদি সমান হয়, তার মানে এবার কি দেওয়া, কোন দুইটা সমান বলেন তো? এবার হচ্ছে সাপোজ দুইটা এটা যার ও, সমান, ও কেন্দ্র সাপোজ থেকে এটা দূরত্ব ই সমান। এফ, মানে এবার এই দুইটা দেওয়া আছে, এই দুইটা সমান। তার মানে এবার কোশ্চেনে দেওয়া যে যদি ও ই ইকুয়ালস টু হয় ও ও এ এফ, তাহলে প্রমাণ করতে হবে কি বলেন তো? এ বি এবি এ বি সমান ইকুয়াল টু সিডি। সিডি। এ সিডি। বি ইকুয়াল টু সিডি, এটা প্রমাণ করতে হবে। তো এ বি ইকুয়াল টু পরস্পর সিডি চাইলে এটা সমান। পরে প্রমাণ করব আমরা। যদি অ্যাটলিস্ট এটা প্রমাণ করতে পারি যে এ ই ইকুয়ালস টু সি এফ, তাইলেও তো হয়, তাই না? যে এইটা এইটা সমান, এটাও যদি প্রমাণ করতে পারি অ্যাটলিস্ট, যেমন এ ই জি। ইকুয়াল টু সি এফ, এটা যদি প্রমাণ করতে পারি, তখন তো আমরা বলতে পারবো যে এ ই রে গুণ দিয়ে 2 দিয়ে গুণ দিলে কি পাবো, এ ই কে এ বি পাবো এবি। না? এবি। আর সি এফ কে 2 দিয়ে গুণ দিলে কি পাবো, সিডি। 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 তাইলে তো এমনি সিডি। প্রমাণ করে ফেলতে পারবো। তার মানে আমার মূল প্রমাণ কোনটা বলেন তো এখানে, যে এইটা ই সমান সি এফ। এইটা সমান। ই আচ্ছা, সি এই এফ। দুইটা যদি সমান প্রমাণ করতে চাই, জোর করে আমার কি আঁকতে হবে এখানে? ত্রিভুজ। 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 ত্রিভুজ আঁকতে হবে। ত্রিভুজ ত্রিভুজ আঁকতে আঁকলাম। হবে। আঁকার পরে প্রশ্নে দেওয়া আছে কোন দুইটা সমান, দূরত্ব সমান দেওয়া আছে, তাই না? এইটা সমান হচ্ছে ওই এইটা, ইজ ইকুয়াল টু। প্রশ্নে এটা দেওয়া। তারপর আবার এই দুইটা সমান বলতে পারি না? পারি। এই হ্যাঁ, দুইটা সমান বলতে ও পারি, একই ও বৃত্তের এ ব্যাসার্ধ। সমান একই ওকে, তার বৃত্তের। মানে দেখেন এই দুইটা সমান বলতে পারি, এই দুইটা সমান বলতে পারি। আমার প্রমাণ করতে হবে কোনটা, এই বাবুটা এই বাবুটার সমান, এটা এটা সমান। এখন তার মানে সর্বসম প্রমাণ করতে হইলে আমার আর কি লাগে, ম্যাক্সিমাম একটা কোণ লাগে। কোণ এই কোণটা লাগে। বলতে পারবো না যে এই কোণ ইকুয়ালস টু কি কোণ, এই কোণ 90 এই ডিগ্রি। কোণ পরস্পর সমান তাইলে 90 সর্বসম ডিগ্রি। যদি হয় পরে বলতে পারি অতএব এটা ইকুয়ালস টু এইটা, আর এটা ইকুয়ালস টু যদি এটা হয়, তার মানে এই পুরোটা ইকুয়ালস টু এই পুরোটা। উল্টা যদি আসে, উল্টা যদি কেউ না বুঝে থাকেন রেকর্ডটা আবার দেখবেন। তবে এই জ্যামিতিটা আছে, আমি এমনি এটা একটু পরে করাবো। ওকে, 19 নাম্বার। চলেন উপপাদ্য এবার 19-এ যাই। উপপাদ্য 19-এ ভাইয়া কি একটু বলেছে? একটু একটু স্লো যান ভাইয়া, মানে হচ্ছে কঠিন তো বিষয়টা, দ্রুত ক্যাচ করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, একটু আগে যেটা পড়াইলাম সেটাই উপপাদ্য এখন 19-এ আছে, দেখেন তো আপু। উপপাদ্য 19টা একটু দেখেন, জি দেখেন, জি। তাই না? একটু আগেরটা না? কি বলা আমাকে বলেন তো পরে, যে যদি যদি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে, সমদূরবর্তী তার মানে বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরত্ব, সমদূরবর্তী
সকল যে সকল যে পরস্পর সমান। সমান না, সমান। যদি এটা ধরেন এটা একটা আমার বৃত্ত, তাহলে প্রথমে আমি কি আঁকবো? উপপাদ্য দেখে দেখে বলেন। লম্ব। প্রথমে বলছে যদি বৃত্তের কেন্দ্র, তার মানে আমি একটা কেন্দ্র আঁকবো, এই যে কেন্দ্র, সেন্টার ও বৃত্তের কেন্দ্র। পরে বলছে কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে, মানে ওই দুইটা যে আঁকবো, যে দুইটা যে কি বলেন তো সমান দূরত্বে আছে। তার মানে আমি ধরেন এদিকে একটা যে আঁকলাম, ধরেন হচ্ছে যে এদিকে একটা যে আঁকলাম, একটু সুন্দর করে আঁকি। এদিকে একটা যে আঁকলাম, আর একটা যে এদিকে আমি আঁকলাম, তাদের দেখতে আপাত দৃষ্টিতে সমান মনে হইতেছে না? জি ভাইয়া। আপাত দৃষ্টিতে তাদেরকে দেখতে কিন্তু সমান মনে হচ্ছে। ভাইয়া আগে আগে যে আঁকবো না হচ্ছে লম্ব আঁকবো? আগে আগে যা আঁকতে হবে। আগে হচ্ছে যে আঁকবো আপু, হ্যাঁ কোনো সমস্যা নেই, দেখেন আমার সাথে। এই যে আমরা কোনটা আগে আঁকবো সেটা উপপাদ্য দেখে নিব, হ্যাঁ। উপপাদ্যে কি বলেছে? বলেছে যে যদি বৃত্তের কেন্দ্র থেকে, এই যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, সমান দূরত্বে, মানে এখান থেকে ধরেন এদিকে যতটুকু যাব, এখান থেকে এদিকেও ততটুকু যাব, এরকম সমান দূরত্ব যাব, সমান দূরবর্তী সকল যে, এই যে দুইটা যে, এটা একটা যে, ধরেন এটা এ বি আর এটা হচ্ছে সিডি, দুইটা যে পরস্পর সমান, মানে কারা সমান বলেন তো? এবি এবি ইকুয়ালস টু সমান এবি সমান। আর মানে যে সিডি দুইটা সমান, তার মানে আমাকে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে বলেন তো? আমাকে এবি প্রমাণ এবি করতে হবে সমান। যে এ বি ইকুয়ালস টু সিডি। সিডি, দুইটা যে সমান। অথচ একটু আগের জ্যামিতিতে কি বলা ছিল? যে যে সমান এ বি হইলে সি ডি দূরত্ব ছিল। সমান, এটার উল্টাটা উল্টা কথা সেম লেখা আছে। রাইট। আর উল্টা এবার বলা, যদি এই দূরত্ব দুইটা সমান হয়, তখন এই তারা নাকি, যে যারা তারাই আছে যে তারা দুটো নাকি সেম নিজেরা সমান, একই কথা। তাহলে সোজা কথা, আমরা এদিকে উপরে দুইটা কি কি আইকে নিব বলেন তো? ত্রিভুজ আইকা নিব। ত্রিভুজ দুইটা আমি ত্রিভুজ আঁকবো, তো প্রথম ত্রিভুজটা কি হবে বলেন? ত্রিভুজ ত্রিভুজ ও ও ও এ ও ই। ও এ ই বা ও ই এ একটা বললেই হলো। ত্রিভুজ ও এ ও সি এফ। ও এ ই, মানে যে উপরেরটা। আর এদিকে আরেকটা ত্রিভুজ বলেন কি? ও সি ও এফ সি এফ। ও সি এফ। ওকে, এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান দেখি আমরা। প্রথমে দুইটার দূরত্ব সমান, কোশ্চেনে বলে দিছে ও তাই না? ই সমান ও এফ। তার মানে দূরত্ব সমান, মানে ও ই সমান সমান হচ্ছে ও এফ। তারপরে আর কি সমান বলতে পারি? এই যে এই ও দুইটা এ সমান বলতে সমান পারি ও না? সি। ও এ সমান ও সি, একই ও বৃত্তের এ ব্যাসার্ধ। সমান সমান ও সি, একই বৃত্তের ব্যাসার্ধ, এগুলো কিন্তু লিখবেন ব্র্যাকেট দিয়া। তারপরে বলতে পারি না যে এই কোণ আর এই কোণ সমান, বলতে পারি না? হ্যাঁ। তার মানে অ্যাঙ্গেল এ ই ও, অ্যাঙ্গেল সি এফ ও। অতএব শেষে কি বলতে পারি? অতএব দুইটা ত্রিভুজ কি সর্বসম। 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 আর দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, তখন বাকি থাকলো তাদের কোন দুইটা বাহু? এই দুইটা বাহু, অবহেলিত ইয়ে। দুইটা। তাহলে অতএব বলতে পারি যে এ ই সমান সমান কি সি এফ। ভাইয়া সব ইয়ে। সবসময় হচ্ছে সমকোণটাকে সমান করেন কেন? অন্য দুইটা কোণের মধ্যে কি সমান সমান করে ভাবা যায় না? অন্য কোণগুলোকে সমান সমান করে ভাবা যায়, কিন্তু এই সমকোণ দুইটা যে সমান হবে, এটা কিন্তু আমরা একটা উপপাদ্য দিয়ে মানে টেস্ট করে আসছি, মনে আছে? টেস্ট করে হ্যাঁ আসছিলাম ওই যে প্রথম উপপাদ্যটা আপু, 17 নম্বর। যে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অপর কোনো যে যদি আঁকা হয়, তখন সেখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা 90 ডিগ্রি। এটাও একটা বৃত্তের ব্যাস ভিন্ন কোনো একটা জ্যা, যে জ্যায়ের এখানে একটা 90 ডিগ্রি কোণ সৃষ্টি হয়, এখানেও বৃত্তের ব্যাস ভিন্ন কোনো একটি জ্যা। বুঝতে পারছি। সেই জন্য হ্যাঁ, ওই যে ওই কাজে লাগাবো, আমাদের জ্যামিতি এই জন্য মজার। জ্যামিতিতে একবার যেটা শিখবো সেটা পরের জ্যামিতিতে অবশ্যই কাজে লাগবে। একজন আপু বলছে ভাই 8.1 আর 8.2 এর মধ্যে পার্থক্য হচ্ছে এটা জেনারেল ক্রাইম আর এটা হচ্ছে অ্যাগ্রাভেটেড ক্রাইম। মানে হচ্ছে ধরেন নর্মাল চুরির সাজা হয়েছে 3 বছর, হ্যাঁ,
কিন্তু যদি বলে যে বসত বাড়ি থেকে চুরির সাজা, তখন কয় বছর? 7 বছর। 7 বছর। তার মানে এই 7 নর্মাল বছর। চুরির সাথে বসত বাড়ির চুরির একটু পার্থক্য আছে না? হ্যাঁ জি ভাইয়া। রাইট। তার মানে আমরা এখন যেগুলো শিখতেছি না, এগুলা পরের জ্যামিতিতে আবার দেখবো নর্মালি একটা লাইন হিসাবে ব্যবহৃত হইতেছে, জাস্ট একটা সেন্টেন্স। তাহলে তো বলেন, এই যে এ ই আর সিএফ যদি সমান হয়, তাহলে এ ই কে 2 গুণ করলে কি পাওয়া যাবে? এবি এবি, এ বি। এবি, আর সিএফ কে 2 গুণ করলে কি পাওয়া যাবে? সিডি, এই যে এডি, এখন আমি তো মুখে সিডি। বললাম, আপনি পরীক্ষার হলে স্বাভাবিক। এইভাবে এইভাবে লিখবেন, পরীক্ষার হলে লিখবেন এইভাবে। পরীক্ষার হলে লিখবেন যে এ ই মানে কি? এ ই মানে হাফ অফ এ বি না? জি আর সিএফ মানে কি? হাফ অফ সিডি। 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 পরে দুইটার হাফ কাইটা দেন, তাইলেই তো হইলো এ বি ইকুয়ালস টু সিডি। আজকে কিন্তু জ্যামিতির একদম ভেরি ফার্স্ট ক্লাস, প্রথম ক্লাস, সেজন্য আমি একটু ব্যাখ্যা করে করে পড়াচ্ছি। না হয় আমি আরো দ্রুত পড়াইতাম, বাট আল্লাহর রহমতে আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি, আপনাদের জ্যামিতি অন্য সকল ক্যান্ডিডেটের থেকে সহজ হয়ে যাবে। জ্যামিতি নিজে বানায় লেখাও একটা এক্সপার্টাইজ আপনাদের হয়ে যাবে। আপনাদের একটা হোমওয়ার্ক দিব, সেটা দেখেন অনুসিদ্ধান্ত 3-এ আছে, এটা নিজেরা করবেন। অনু ভাই লিখে দিলে ভালো হতো ভাই, বই নেই। আচ্ছা, আমি লিখে দিচ্ছি অনুসিদ্ধান্ত 3। এটা হচ্ছে বৃত্তের ব্যাসই, বৃত্তের ব্যাসই, বৃত্তের ব্যাসই বৃহত্তম যে, বৃহত্তম জি যে। ভাই, এটা তো পারাই যাবে। হ্যাঁ এটা ছোট হ্যাঁ এটা সমাধান করবেন। হ্যাঁ, এটা অনুসিদ্ধান্ত 3-এ আছে। আমরা উ- উদাহরণগুলো দেখলাম এতক্ষণে, এবার একটু অনুশীলনীতে যাই। ভয় পাবেন না, আমি যেহেতু আছি, আপনাদের খুব বেশি সময় লাগবে না ক্লাস শেষ বৃত্তের করতে। ব্যাসই বৃহত্তমতা। অনুশীলনীতে যাই। অনুশীলনীতে আমরা প্রথমেই যাব যেটা, সেটা হচ্ছে যে আহ, প্রথমে আমি দাগাই দিব যে অনুশীলনীর কোনগুলো ভালো করে করতে হবে, কারণ সবগুলো কিন্তু আসলে ভালো করে করা লাগে না সত্যিকার অর্থে। কয়েকটা ভালো করে করবেন, আর কয়েকটা একটু দেখে যাবেন বিপদ আপদের জন্য। ভাই, অনুশীলনী থেকে অনেক কোশ্চেন আসছে। অনুশীলনী থেকে ওকে। আচ্ছা, আমি একটা কল ধরি, হ্যাঁ, একটা সেকেন্ড। ওয়ালাইকুম দাদা। হ্যাঁ, জি জি জি। কি হয়েছে বলেন তো? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা আচ্ছা, আমি আমি ক্লাসে আছি, হ্যাঁ ভাই, ক্লাস শেষ করে আমি দেখতেছি। ওকে ওকে, আসসালামু আলাইকুম। আমার বড় ভাই ফোন দিয়েছিলেন, গালিব ভাই। ওকে, এবার হচ্ছে অনুশীলনী একদম প্রথমে যে 1 নম্বর অনুশীলনীটা পেয়েছেন আপনারা, 8.1-এর জি প্রথমটা, জি। জি এক ভাইয়া। নম্বরটা। আমরা কোন ক্লাসের বই পড়তেছি বলেন তো এখন? 9 10। 9-10। ক্লাস 9 10। আচ্ছা, অনুশীলনী 1 নম্বরটা আপনারা পাবেন ক্লাস 8-এর বইয়ের, ক্লাস 8-এর বইয়ের 10.1-এ, 10.1-এ 2 নং উপপাদ্য। ওকে, তারপর আপনার বইয়ের যে 2 নম্বরটা, এটা ক্লাস 8-এর বইয়ের ভাইয়া 10.1-এর আপনার 3 নং অঙ্কটা, 3 নং উপপাদ্যটা। ওকে, তারপর আপনার বইয়ে যে 3 নম্বর যে অনুশীলনীটা, সেটা পাবেন ক্লাস 8-এর বইয়ের 10.1-এর 5 নং। এগুলো লিখে ফেলেন বইয়ের ওপরে ওপরই, এই জিনিসগুলো আপনাদের কেউ গুছাই দিবে না এইভাবে, অথচ একই জ্যামিতি 2বার 3বার করে আসতেছেন, মন মাথায় ঢোকে না যেগুলো যে একই জিনিস। এটা হচ্ছে 10.1-এর 6 নং। তাহলে আপনাদেরকে একটা কমন সেন্স থেকে প্রশ্ন করি, বলেন তো ক্লাস 8-এর বইয়ে বৃত্ত অধ্যায়টা কোন অধ্যায়ে আছে? 10। 10 অধ্যায়ে আছে। ভেরি গুড, 4 গেল। ভাইয়া 3 কি বলছেন? কি? 3 নম্বরে কি কথা কি বলছেন? এই যে 3 লিখে দিছি তো আমি। 10 অধ্যায়ে, 10
আমি এখানে যা লিখতেছি এগুলো হচ্ছে অঙ্কের সিরিয়াল। তারপর 6 নম্বর উপপাদ্যটা হচ্ছে ক্লাস 8-এর। 10 ভাই এটা কোন দশমিক বই ফলো করতেছেন? জি ভাইয়া, কোন বই ফলো করতেছেন এটা? এটা হচ্ছে মূল বই, ক্লাস 9-10-এর মূল বই আছে আমি, মূল যে গণিত বইটা, হ্যাঁ। এটা কি যে সাধারণ গণিত? সাধারণ গণিত অবশ্যই, হ্যাঁ। এটা হচ্ছে 10.2-এর 3 নং। তারপরে গেল 6, এবার যে 7 নম্বরটা হচ্ছে ক্লাস 8-এর 10.2, 5 নং। আপনারা বুঝতে পারতেছেন আমি কি পরিমাণ রিসার্চ করছি বিষয়গুলো নিয়ে। এটাই চিন্তা ভাই এটা করতেছি ভাইয়া। 9-এও আছে আবার 8-এও আছে, সেম। হ্যাঁ হ্যাঁ, এটা অনেকেই জানে না, জানেন। সেজন্য দুইবার করে একই জ্যামিতি একবার ক্লাস 8-এর থেকে একটু করে আসি যাই, আবার বলে যাই এবার ক্লাস 9-10 থেকে আরেকবার করে আসি। এখন কি আপনাদের আল্লাহর রহমতে একটু ইজি লাগবে না বলেন তো, আগের থেকে পাতলা মনে জি হবে না? ভাইয়া। ভাইয়া এগুলো তো পারি মোটামুটি, কিন্তু ওই যে যখন আসে যে বৃত্তের দুইটি স্পর্শ না করে সর্বাধিক কতবার স্পর্শক আঁকা যায়, এগুলোই তো পারি না। চাপ নাই, চাপ নাই আসলে, কিছু তো থাকবেই। এখন আসলে সবকিছু তো আমরা করতে পারি না, বিশ্বাস রেখি আসলে যাইতে হবে। এখন মজার ব্যাপার হচ্ছে, দেখেন যে 100 জন জাজ হইলো, ওই 100 জনকে যদি আপনি এই প্রশ্নটা করেন হয়তোবা 15 জন উত্তর দিতে পারবে, 75 জনই পারবে না, সত্যিকার অর্থে। আমি ভাই বাস্তবিক ওই কথা বলি কোশ্চেনটা সবসময়। এইবার যারা নিউ ক্লাস 8, ওদের বই থেকে আসছে, আমি ওদের বই থেকে খুঁজে আসছে, বের হ্যাঁ। এগুলো থাকবেই কিছু, সব পারা লাগবে না আল্লাহর রহমতে, বাট ম্যাক্সিমাম পারতে হবে, টার্গেট থাকবে এটা। আচ্ছা, সবগুলোর সোর্স তাহলে বলে দিলাম, আপনারা লিখে ফেলছেন না তখন? 12 নম্বরটা কি বলছেন? 10 দশমিক কত লিখছেন? 10.1-এর 1 নং। আমি কি মুছে ফেলবো? আপনারা মূল বইয়ের পাশেই লিখে রাখতে পারেন চাইলে। জি ভাই। মূল বই লিখেছি ভাইয়া। ওকে। আমি হচ্ছে জ্যামিতির একটা কম্প্যাক্ট সাজেশন দিছিলাম একবার, তখন আর কি এটা রিসার্চ করছিলাম, তো ওইটাই হচ্ছে এটা। 10.1-এর। ওকে, তাহলে এবার আমরা একটু অনুশীলনীর দিকে যাই। রাত 10টা 57 বাজে, আপনার টেনশন করেন না। খাওয়া দাওয়া কি করে নিয়েছেন সবাই, নাকি ভাবছিলেন ক্লাসের পরে খাবেন, এমন কিছু ভাবছিলেন? ভাই 11টা 2 বাজে। 11টা 2 বাজে, তাহলে আর 5 মিনিট রাখি আপনাদেরকে আমি। ভাইয়া রুটিন কি দিচ্ছেন? না, রুটিন দেই নাই, রুটিন দিব, রুটিন হয়ে গেছে, এটা অন প্রিন্টিং এ আছে, আমার ছোট ভাই এডিট করতেছে। জি স্যার। ভাই 12 নম্বরটা কি 1 নম্বর ছিল? 12 নম্বরটা 1 নম্বর ছিল, এই তো হ্যাঁ। ভাই। হ্যাঁ। ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমাদের যদি নতুন ম্যাথ টিউটর আসে, আপনি একটু ম্যাক্সিমাম ক্লাস নাও ট্রাই করবেন। আরে হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা চাপ নাই। আমি, শোনেন একটা কথা মনে রাখবেন, আমি হচ্ছে কোনোভাবেই আমার ভাই বোনদেরকে আমি যেই স্ট্যান্ডার্ড মেনটেন করি ওই স্ট্যান্ডার্ডের নিচে কারোর সাথে পরিচয় আমি আমার লাইফে করাই দিব না। ইভেন ইন ইন কেস অফ মেকিং ফ্রেন্ডস আমি এই জিনিসটা করি। যেমন ধরেন আমার একটা বন্ধু আছে, হুম, আহ, এখন ওরা আমার আড্ডা, ওখানে আমি ধরেন কোন একটা থার্ড ফ্রেন্ডকে আমি ডাকবো, আই মেক শিওর যে থার্ড ফ্রেন্ড আমার এখানে আসবে, ও কোনোভাবে যাতে আমার যে ফার্স্ট ফ্রেন্ড ছিল তার জন্য, হয় না যে একটু লাগতেছে, ওই রকম যাতে ফিল না হয়। আনকমফোর্ট। রাইট, মানে হচ্ছে আই লাভ লাইক মাইন্ডেড পিপল টু বি টুগেদার উইথ, এরকম আর কি। আপনাদের যে লেভেল, আপনাদের যে স্ট্যান্ডার্ড, মাসাল্লাহ, আমার মনে হয়েছে যে আপনারা ওকে নিতে পারবেন। ওকে নিতে পারবেন মানে হচ্ছে যে ও যে ডোজটা দিতে পারবে সেটা আপনারা নেওয়ার মতো, মাসাল্লাহ। আমি তো আছি। আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দেই, যেহেতু হাতে সময় কম, 2 থেকে 3 মাস আছে আর পরীক্ষার, আপনাদের যে রুটিন ওয়াইজ ক্লাস, রবি আর হচ্ছে সোম, বুথ। বুধ, এটা হচ্ছে ম্যান্ডাটরি, হ্যাঁ এটা ম্যান্ডাটরি, এটা হচ্ছে কোনো রকম বড়সড় দুর্যোগ ছাড়া এই রুটিনে কোনো চেঞ্জ আসবে না। কিন্তু আপনাদের কিন্তু মেন্টালি রেডি থাকতে হবে এক্সট্রা ক্লাস করার জন্য।
এক্সট্রা ক্লাস হ্যাঁ করার জন্য মেন্টালি একটু রেডি থাকতে হবে সবাইকে। এক্সট্রা ক্লাস এটা আমি যে কোনো সময় দিতে পারি। এখন কেউ যদি কোনো কারণে ওই এক্সট্রা ডে গুলোতে এক্সট্রা ক্লাসগুলো করতে না পারেন, চাপ নাই, আপনার রেকর্ড দেখে নেবেন। বাট আমি তাও বলবো যে আপনারা কেউ কোনো ব্যক্তিগত জীবনে কোনো ঝামেলা রাখেন না, কেউ কোনো টিউশনি রাখেন না। আপনার যদি একটা টিউশনি থেকে থাকে, এই টিউশনিটা আজকালকেই ছেড়ে দেন। আমি এটা ভাই হিসাবে, বন্ধু হিসাবে, ছোট ভাই হিসাবে বা মেন্টর হিসাবে বলবো। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললাম। টিউশনিটা ছেড়ে দেন। যে 3,000 টাকা আপনি পাইতেন বা 6,000 টাকা পাইতেন, এটা আপনি অন্য কোনো কোনো জায়গা থেকে ম্যানেজ করেন। আপনার বাসায় খুলে বলেন যে আমি আগামী 6 মাস কোনো কাজ করতে পারবো না, গিভ মি মানি, আমাকে সার্ভাইভ করার এনাফ ইয়া থাকলেই হয়। তার মানে আমি যাতে আপনাকে 24 আওয়ার্স পাই, সোজা সাপটা কথা। ওই যে বলবেন যে ভাই আমি হাফ টাইম প্র্যাকটিস করি, হাফ টাইম পড়ি, আপনার 6 বার ভাইবা দিতে হবে, এগুলো খুব ঝামেলার জিনিস ভাই। হয় অনেকে, বাট দেখবেন সময় লাগে বেশি। ভাই মিনিমাম ওই যে কয় ঘন্টা করে ক্লাসগুলো পড়তে যদি হবে? মানে বেশি হয়, মানে যখন আমাদের এক্সট্রা ক্লাস হবে, ক্লাসগুলো ভাই একটু নিয়মিত আপলোড করে দিলে আমাদের জন্য ভালো হয়। না, আমি কিন্তু এখন চেষ্টা করি ক্লাসগুলো একদম সাথে সাথেই আপলোড করতে। ক্লাস খুব বেশি দেরি হ্যাঁ হবে না, রাতের বেলায় আপলোড করে দিব, যেদিন ক্লাস হবে সেদিনই আপলোড করে দিব। ভাই নেক্সট ক্লাসগুলো কি আপনি নিবেন না? আরে আমি নিব তো, নেক্সট ক্লাসটা আমি নিব। আমি বলছি যে গণিত পার্টটা, গণিত অংশটা, এটা আমরা দুজন মিলে পড়াবো। আমার একটা বন্ধু, ওর নাম এজাজ, আমার বন্ধু। ও আপনাদের কিছু ক্লাস নিবে আর আমিও নিব। যেমন আমি জ্যামিতিটা শেষ করাই ফেলবো, প্যারালালি ও আপনাদের বীজগণিত শুরু করবে, আমিও পড়াবো, কোনো চাপ নাই। তো দেখা গেছে যে মানে একসাথে শেষ হয়ে যাবে আর কি, চোখের সামনে দেখতে দেখতে। এই জন্য আমি ওকে ইনক্লুড করতেছি, আমার বন্ধু। ও ওর পরিচয় দেই, ও আপনার আমার স্কুল লাইফের ফ্রেন্ড। আমরা এই একই স্কুলে 5 বছর একসাথে পড়াশোনা করছি। পরে আমি যখন বিএফ শাইন কলেজে পড়তাম, ও তখন নটরডেমে ছিল। তারপরে ও ভর্তি হইলো আপনার চুয়েটে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল বাট ভর্তি হয়নি, চুয়েটে ভর্তি হইলো সিভিল ইঞ্জিনিয়ারিং এ। ওখানে ও ডিপার্টমেন্টে ফোর্থ হয়েছে। টিচার হিসাবে রিক্রুটেড হওয়ার অফার পাইছিল, বাট ওর হি রিজেক্টেড ইট বিকজ তার বিসিএস এর ভাইবা দিছে একটা, আর একটা রিটেন দিল এটার ভাইবা সামনে। বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের ভাইবা দিছে, পেট্রো বাংলার এই যে ভাইবা দিবে। বেশ মোটামুটি ও লাইন আপ আছে, লাইনে আছে আর কি, পুরো জিনিসগুলো ওর মাথায় আছে। ওকে। আর সবচেয়ে বড় কথা কি, ওকে নিচ্ছি আর একটা কারণ হচ্ছে ওর বাসা ময়মনসিংহ, বুঝছেন? মানে হি ইজ উইথ মি হিয়ার। তো যে ও যখন ক্লাস নিবে ও তো আমার এখানেই থাকবে, ক্লাসে আমিও থাকবো, কোনো চাপ নাই। ওকে, প্রমাণ করো যে দুইটি। কিন্তু ভাইয়া আপনি ভাইয়া আমাদের সাইকোলজিটা ভালো ধরতে পারেন। আরে কোনো চাপ নাই, আমি তো আছি। এমন ভাব ভাইয়া করতেছেন যে আমি পালাচ্ছি আপনাদের থেকে। ভাইয়া হ্যাঁ বলে ফেলেন ভাইয়া। এই যে একটু যে আমরা উপপাদ্য 17 18 করলাম, ওগুলো ক্লাস 8 এর বইয়ের উপপাদ্য 1 2 এর সাথে মিলে যায় ভাই। হ্যাঁ লিখে রাখেন, লিখে রাখেন এটা, এটা লিখে রাখেন যে ক্লাস 8-এর ভাইয়া অনুসিদ্ধান্তটা ক্লাস 8 এর ওই যে 4 নাম্বার একটা ইয়ার সাথে মিলে যায়, বৃত্তের বৃহত্তমে এই যে বেশি দেখেন, বৃহত্তম এখন যায়। কিন্তু আল্লাহর রহমতে আপনারা নিজেরাই বুঝে গেছেন না যে আহামরি যে পার্থক্য নাই। তার মানে আপনারা এখন নতুন খুঁজবেন যে আচ্ছা দেখি যে ক্লাস 8-এর বইয়ে এমন কিছু আছে কিনা যেটা আমার ক্লাস 9-এর বইয়ে নাই। এটা দেখায় গুড নাইট দিয়ে দিব, কারণ বাকিগুলো আপনারা সব পারবেন আল্লাহর রহমতে। আমি এমন ভাবে দেখাইছি আপনারা নিজেরা সমাধান করতে পারবেন, বাট প্রবলেম হইতে পারে, আমি তো দেখাবোই। পরে আবার সংযোজক সরল রেখা, এটা দেখায় আমি গুড নাইট দিয়ে দিব, কিন্তু আজকে রাতে আর রাখবো না আপনাদেরকে। সংযোজক সরল রেখা কেন্দ্রগামী। ভাইয়া ড্রাফটিং এর ক্লাস নেওয়ার কথা বলছিলেন, ওটা কবে নেবেন? ড্রাফটিং এর ক্লাস কি খুব দরকার? হ্যাঁ ভাইয়া খুব দরকার। আচ্ছা ঠিক আছে, নিব। ড্রাফটিং এর ক্লাস নিব। এখন আমি ব্যস্ত ওই যে যারা ভাইবা দিবে এবার 17তম, ওই ভাইবার জন্য আমি 2টা ফ্রি সেশন করতেছি। একটাতে আপনারা জয়েন হইতে পারবেন, একটাতে। আর আরেকটা শুধুমাত্র ওদেরকেই রাখবো, যেহেতু ওদের কিছু প্রশ্ন টশ্ন থাকবে। আরেকটা আমি ওপেন করব। ভাই আমাদের কয়েকটা সেশন নেওয়ার কথা ছিল সংবিধানের উপর, তারপর কিভাবে নোট করবো এগুলোর উপর। সব নিব, সব নিব। আমি এই কয়েকদিন খুব ব্যস্ত ভাই ছিলাম। আমাদের আপনাদের কাছে ক্লাস আপনার নেই নাই সংবিধান কেন জানেন? আপনাদের ক্লাস নেই নাই কেন? আমি নিজেকে রিচার্জ করছি। আমি যখন পড়াশোনা করতাম তখনও আমার এরকম অভ্যাস ছিল। আমি মাসের এমনও হয়তো টানা 2 দিন 3 দিন আমার কোনো পড়া হচ্ছে না, বাট তখন আমি তখন আমি শান্ত থাকতাম, আমি নিজেকে রিচার্জ করতাম।
যে ওকে আমি আবার একটা টানা পড়া দিব 15 দিনের বা 20 দিনের। ভাইয়া, বলেন আপনার বলেন। সংবিধান নোটটা আমাদের সাথে একটু শেয়ার করতেন। আচ্ছা, করব করব, আপনি কোনো সমস্যা বলছিলেন নেই। আমাদেরকে দিবেন কিছু কিছু আরে নোট। এতগুলা ছবি টবি তোলা খুব ঝামেলা, আমার প্রায় 7টা 8টা টপিকের ছবি তোলা আছে অলরেডি, ওগুলো তো দিছিলাম। ভাইয়া, যারা মাইমিসিং আছে তারা আপনার কাছ থেকে যাই ফটোকপি করে নিয়ে সবাই দিয়ে দিল, এটাও একটা বেস্ট অপশন হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করবো না আপনাদের জন্য, হচ্ছে আপনি ঢাকায়ও আমার নোট আছে একজনের কাছে, ওকে বললেও ও দিয়ে দিতে পারবে। কুরিয়ার করেও দিলে হবে কি, বা হ্যাঁ, কুরিয়ার লোকেশন দিলে? কুরিয়ার করে নিতে পারবেন, হ্যাঁ। এটা করতে পারবেন যে ঢাকায় আমার একটা ছোট ভাই আছে, সো আপনারা ওকে ওর মাধ্যমে কুরিয়ার করে নিতে পারবেন। ও হয়তো বা এতজনকে করা কষ্ট হবে, তারপরেও আমি দেখি কি করা যায়। হ্যাঁ, আমরা যারা ঢাকায় আছি লোকেশন বললে নিয়ে আসতে পারবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, না ও জিগাতলা থাকে ধানমন্ডিতে, আমার ছোট ভাই হিমেল, ওর কাছেই পাবেন। ওরে বলে দিব না আমি। ওকে চলেন, এটা দেখে ঘুমাই আজকে, আজকে ঘুম দেই, 5 মিনিট লাগবে দেখতে। তা আমরা বলেছিলাম যে কোন একটা জ্যামিতি মনে রাখার একটাই মানে উপায়, সেটা হচ্ছে যে এই শুধু এই যে ইয়াটা পড়া যেটা দেওয়া থাকবে, শুধু এটা পড়া, প্রমাণ দেখার আমার কোনো দরকার নাই, প্রমাণ লাগে না, আসলে প্রমাণ ছাড়াই নম্বর তোলা যায়। তো এটা কি দেওয়া আছে, বলছে যে দুইটি সমান্তরাল যে, সমান যে বলতেছে না, এবার কি যে বলতেছে বলেন তো, সমান্তরাল। সমান্তরাল যে, দুইটি সমান্তরাল সমান্তরাল। সমান যে বলতেছে না, বলতেছে দুইটি সমান্তরাল যে। যেমন ধরেন এটা একটা কেন্দ্র, প্যারালাল। হ্যাঁ, এইটা একটা যে, আর এইটা একটা যে, এই দুইটা যে কি যে বলেন তো, দুইটি সমান্তরাল যে। সমান। সমান্তরাল। যদিও ছবি একটু বাঁকা হয়ে গেছে। পরস্পর সমান। ভেরি গুড। যেমন হচ্ছে এই দুইটা যে, তারা পরস্পর সমান যে নাকি সমান্তরাল যে? সমান্তরাল যে। সমান্তরাল যে। সমান্তরাল। 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 আচ্ছা, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, পরে বলছে দুইটি সমান্তরাল যে। ক্লাসের শেষ মুহূর্তে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটার জন্য আপনারা সবাই থাকেন। বলছে যে দুইটি সমান্তরাল যে, আচ্ছা, দুইটি সমান্তরাল যে আগে আঁকি, যে একটা এই যে, আর একটা এই যে, এই যে, দুইটি সমান্তরাল যে আঁকলাম, দেখি পরে কি বলতে চাই। দুইটি সমান্তরাল যে এর মধ্যবিন্দুর, মধ্যবিন্দুর মানে দুইটা যে এর মধ্যবিন্দু, প্রথম যে এর মধ্যবিন্দু কোনটা হবে বলেন তো, এটা হবে না? হ্যাঁ। আর জি। দ্বিতীয় যে এর মধ্যবিন্দু কোনটা হবে, যে এটা হবে না? জি। জি। ওকে, প্রথম যে ধরেন এ বি, আর দ্বিতীয় যে হচ্ছে সিডি। প্রথমটার মধ্যবিন্দু হচ্ছে ধরি ই, আর দ্বিতীয়টার মধ্যবিন্দু ধরলাম আমি এফ সাপোজ। পরে বলছে মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা, মানে এই দুইটার কি রেখা বলেন তো, সংযোজক সরল রেখা, মানে এই দুইটা দিয়ে যে সরল রেখাটা রেখা। যাবে তা কি একটা দুইটা রেখা, রেখা। আল্লাহর নাম মনে করে এই যে একটা রেখা আঁকলাম, সংযোজক সরল রেখা। সংযোজক সরল রেখা বলছে কেন্দ্রগামী, কি গামী? কেন্দ্রগামী। কেন্দ্রগামী, ওরা বলতেছে যে এটা নাকি কেন্দ্রগামী। তা আপনি দেখে বলেন তো যে এটা কি কেন্দ্রগামী কিনা। হ্যাঁ, অবশ্যই। জি। কেন্দ্রগামী। তার মানে জি জি, প্রমাণে, সেন্টার প্রমাণে দিতেছে। আমার কি কি প্রমাণ করা লাগবে, 1 নম্বরে প্রমাণ করা লাগবে কেন্দ্রগামী, কি গামী? কেন্দ্রগামী। কেন্দ্রগামী, এটা কিন্তু আমার প্রমাণ করা লাগবে। যদিও এটা ছবি দেখেই বোঝা যাচ্ছে, ছবি দেখেই বোঝা যাচ্ছে। যেমন আপনার প্রমাণের শেষে যদি এটা প্রমাণ করতে না পারেন, তখন আপনি কি লিখবেন, যে এই চিত্রে, চিত্রে ছবি দেখেই বোঝা যাচ্ছে, ছবি দেখেই বোঝা যাচ্ছে, কি বোঝা যাচ্ছে, যে ই ছবি এবং দেখে। এফ তাদের সংযোজক রেখা ও বিন্দু দিয়ে যায়। এমনি লিখবেন না, আমি এমনি বললাম আর কি। ওকে, কি লিখবেন সেটা বলে দিব। 2 নম্বরে বলতেছে এই জ্যাদয়ের, জ্যাদয় উপর লম্ব, জ্যাদয়ের উপর লম্ব, কে লম্ব বলেন তো? কেন্দ্রগামী সরলরেখা। কেন্দ্রগামী জ্যাদয়ের ছিল। উপর লম্ব, মানে ই এই জ্যার ই উপরেও লম্ব, আবার এই জ্যার উপরেও লম্ব, কোনটা লম্ব? এই পি এফ। সংযোজক সরল রেখাটা ইয়ে। পুরাটা। ই ও এফ। তার মানে 2 নম্বরে প্রমাণ করতে হবে যে সংযোজক রেখা, সংযোজক রেখা যেগুলোর উপর লম্ব, যেগুলোর, সংযোজক রেখা যেগুলোর উপর লম্ব, এই দুইটা প্রমাণ করতে হবে আমার। আচ্ছা, বুদ্ধি করে কমন সেন্স দিয়া বলেন, প্রমাণ করা লাগবে না। বলেন যে এই যে এইটা ও ই, ও ই এটা কার উপরে লম্ব হয়েছিল, ওই যে প্রথম উপপাদ্যটা দিয়া, ও ই এ কার বির উপরে উপর। লম্ব? উপর।
এ বি এর এ উপরে বি এর লম্ব। লম্ব, তারপরে বলেন তো ও এফ এটা কার উপরে লম্ব? এ সিডি বি এর এর উপর উপর লম্ব, লম্ব সিডি এর উপর। সিডি তো বি সি আগের উপপাদ্য। দেখেন, হ্যাঁ এটা প্রথম ফ্যাক্ট আর এটা দ্বিতীয় ফ্যাক্ট। আর এখানে দেখেন তো ই আর এফ, এই দুইটার এই সরল রেখা কোন বিন্দু দিয়ে যায় দেখে বলেন তো? ও বিন্দু দিয়ে যায় না? ও বিন্দু জি দিয়ে। ও বিন্দু দিয়ে যায়। তো যদি ও বিন্দু দিয়ে যায় ও তাহলে সেন্টার আমরা বলতে পারি না কেন্দ্র। যে ই তারপরে ও আর এফ, মানে সোজা কথা পুরো রেখাটাকে একসাথে বলতে পারি না যে ইএফ, কি বলতে পারি? ইএফ। ইএফ। একটা সরল ইএফ রেখা। কেন্দ্রবিন্দু বলতে পারি না? হ্যাঁ বলা যায়। মানে ওই যে মাঝখানের বিন্দু দিয়ে যেহেতু যায় কেন্দ্রবিন্দু, এবং এটা একটা সরল রেখা। এখন দেখেন, যদি ও ই এই অর্ধেক অংশটা এটার উপরে লম্ব হয়, তাহলে এই পুরো সরল রেখাটা কেন এটার উপরে লম্ব হবে না? তাই না? অবশ্যই হবে, জি। অবশ্যই হবে। তাইলে এদিকে আমি লিখবো যে অতএব, যেহেতু প্রথমে লিখবো যে যেহেতু এটাই এটার উপরে লম্ব, তাহলে কি লিখবো? অতএব ইএফ লম্ব। আমি আর কি ডাইরেক্ট লম্ব। অ্যাকশনে চলে গেছি আর কি, এবি। আবার বলবেন যেহেতু এইটাই এটার উপরে লম্ব, তাহলে কি বলবেন বলেন তো? অতএব ইএফ লম্ব সিডি। সিডি। আরেকবার বলবো আমি, চাপ নিয়েন না আপনারা। ওকে, তাহলে দুইটা জিনিসই প্রমাণ হয়ে গেল তাই না? এই যে এদিকে এইটা প্রমাণ হলো যে কেন্দ্রবিন্দু কেন্দ্রগামী, আর এদিকে প্রমাণ হলো তাদের সংযোজক রেখাটা পুরোটার উপর লম্ব। ব্যাখ্যাটা কি আমি আরেকবার বলবো? বা আরেকবার বলেন। জি জি, আরেকবার বলেন ভাই। আরেকবার বলি তাহলে একটু সুবিধা হবে। এবার আমি তাহলে একটু সিরিয়ালি বলি, আরো বেটার হয়। আমি তো একটু আগে এলোমেলো বলছিলাম, সিরিয়ালি বলি। এবার আমরা প্রমাণটা দেখি। প্রমাণে আমরা বলতে পারি যে এবি একটা কি বলতে পারি? এবি একটা জে বলতে পারি না? হ্যাঁ। এবি একটা জে। আর বলতে পারি যে এবি জে, আর হচ্ছে ও বিন্দু বৃত্তের কেন্দ্র, এবং ও থেকে এবি জে এর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত রেখার নাম কি বলেন তো? ও ই না? মানে ও থেকে এই জে এর মধ্যবিন্দুর সাথে যে রেখাটা, এটা হচ্ছে ও ই। এবি জে, পরে লিখবো, আচ্ছা, আমি একটু সুন্দর করে লিখি। প্রমাণ, প্রথমে লিখবো যে এখানে, আমি যখনই নিজের মতো বানায় বানায় লিখতাম জ্যামিতি, এই যে এগুলো লিখতাম এখানে সেখানে, এগুলো লিখে ঢং করে লিখতাম এখানে, যে ও বৃত্তের কেন্দ্র, এটা লিখলে একটু শান্তি লাগতো, যে থাক অন্তত এটা তো জানি যে ও বৃত্তের কেন্দ্র। পরে লিখতাম যে ও থেকে এ বি জে এর মধ্যবিন্দু ই, ই। ও থেকে এ বি জে এর মধ্যবিন্দু ই এর এর কি বলবো, দূরত্ব। দূরত্ব বলতে পারি না যে ও ই। আমি কিন্তু আমার মতো লিখতেছি, বুঝছেন, গাইড মাইডের মতো লিখতেছি না। যে ও হচ্ছে, প্রথমে বলতেছি বৃত্তর কেন্দ্র, তারপরে বলতেছি যে ও থেকে এ বি এর উপর যে রেখা সেটা হচ্ছে ও ই। তাইলে আমরা ওই যে উপপাদ্যর একদম মানে ও উদাহরণে যেটা দেখছিলাম সেটা দিয়ে কি লিখ বলতে পারি? অতএব ও ই লম্ব এ বি, এবি। এটা বলতে পারি। এটা হচ্ছে কেস ওয়ান। তারপর বলেন তো কেস টু তে কি লিখবো? ও থেকে সিডি। এটা কিভাবে আবার লিখবো? যে ও বৃত্তের কেন্দ্র, মানে আপনি বলতে পারেন যে ভাই দুইবার লিখবো না একবারই লিখবো, লিখতে পারেন, সমস্যা নেই। ও বৃত্তের কেন্দ্র, আর ও থেকে সিডি যে এর সিডি মধ্যবিন্দু, জে এটা এর দূরত্ব। মধ্যবিন্দুর যে রেখা বা দূরত্ব সেটা কি বলেন তো? ও এফ, তাই না? ও এফ। ও তাহলে এফ। অতএব বলতে পারি না যে ও এফ লম্ব কি সিডি। সিডি। এটা বলতে পারি। তারপরে কি লিখবো দেখেন, শেষের দিকে এসে কি লিখবো, এদিকে উপরে লিখি। লাস্টের জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, ফিনিশিং লাইনটা।
ফিনিশিং লাইনে এবার লিখবো হচ্ছে যে লিখবো যে ON ON ও ভাই এই জায়গায় ও এন কোথায়? আচ্ছা আপনারা এইভাবে লিখেন, বলবেন যে ও মানে যে এটা ও ও এফ ও এফ উভয় উভয় রেখা উভয় রেখা ও বিন্দু দিয়ে যায়, কি বিন্দু দিয়ে যায়? ও বিন্দু বিন্দু ও দিয়ে দিয়ে বিন্দু যায়। অর্থাৎ 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 বলতে পারি না যে এই যে ই আর এফ, অতএব অর্থাৎ বলতে পারি না যে EF রেখা কেন্দ্রগামী। কেন্দ্রগামী সরলরেখা। কারণ EF তো এই দুইটা দিয়েই গঠিত, তাই না? OF জি ভাই। আর OE, যেহেতু OE আর OF, বা চাইলে আপনারা আরো একটু সিস্টেম করতে পারেন, আপনারা লিখতে পারেন যে এখানে, আপনি এইভাবে লিখতে পারেন যে এখানে, ভয় পাবেন না জ্যামিতি করার সময়, ভয় পাবেন না যে রে কাইটা দিল মনে হয়। লিখবেন যে এখানে EF ইকুয়ালস টু কি লিখবেন? OE প্লাস OF। কোনো ক্ষতি আছে লিখলে? না। না লিখবেন, এটা লিখবেন, ধর কোনো ভয় নাই, ভয় পাবেন না। এটা লিখে লিখবেন যে এবং যে OE এবং OF এই দুইটার যোগফলই হচ্ছে EF, এবং এই দুইটা ও বিন্দু দিয়ে যায়। তার মানে ও বিন্দুটা কোন রেখার মধ্যে আছে বলেন তো? EF ইএফ রেখার রেখার মধ্যে রেখার আছে। মধ্যে তার মানে ইএফ EF রেখা রেখা কি বিন্দুগামী? ও কেন্দ্র বিন্দুগামী কেন্দ্র বিন্দুগামী। আবার এটাকে অন্য কেন্দ্রীয় অনেক ভাবে প্রমাণ করতে পারেন, জানেন? এটাকে আপনি ধরেন এইভাবে পরীক্ষার হলে মনে নাই, আপনি অন্যভাবে লিখতে চান, আপনি এটা বলতে পারেন যে OE এবং OF এই রেখা এই রেখা দ্বয়ের সাধারণ বিন্দু ও, কি বলেন তো? সাধারণ বিন্দু সাধারণ। ও, এভাবেও লিখতে ও পারেন যে ও যেহেতু সাধারণ বিন্দু, অতএব EF ইকুয়ালস টু OE প্লাস OF। আপনারা ভয় পাবেন না ভাই, লিখে যাবেন বুদ্ধি করে। এতক্ষণ যেটা এটা আমি কি, বললাম, হ্যাঁ, এটা ত্রিভুজাকে প্রমাণ করা যাবে এটা? কারণ এটা আগের গুলাতে তো ত্রিভুজ আসছিল, এটা আসে না নাই। না, এটা তো ওই যে সমান্তরাল বলছে, সমান বলে নাই কিন্তু, এই যে, ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, সেজন্য এটাতে আমরা ত্রিভুজ আঁকেও খুব বেশি একটা সুবিধা হবে না, কারণ এটার পুরা এই বাহুগুলো অসমান। তো এটা কেন্দ্রগামী, এটা প্রমাণ হয়ে গেল। আর কি কিছু প্রমাণ করতে হবে? ও আচ্ছা, জ্যার উপরে লম্ব, এটা কিভাবে প্রমাণ করবেন মনে আছে? যে দুইটা লাইন একসাথে লিখবেন, যেহেতু OE লম্ব AB আর OF লম্ব CD, সিডি। তাহলে বলতে পারি অতএব EF লম্ব, কি বলেন তো, AB, EF লম্ব CD, মানে সিডি। EF AB এর উপরে লম্ব, CD এর উপরেও লম্ব। আপনাদের এতটুকু এখন পর্যন্ত আমার সাথে ক্লাসে থেকে কি এটা বোঝা গেছে যে আমি জ্যামিতি যে নিজের মতো মতো করে বুদ্ধি করে করে বানায় বানায় লিখতাম? এতটুকু বুঝতে পারতেছেন? জি ভাই তার মানে কোনো কি ভয় আছে আপনাদের মনে? না কোনো ভয় নাই, আল্লাহ ভরসা, ঘটনা থাকলেই হইল। তাহলে এই জ্যামিতিটার উপপাদ্যটা না দেখে বলতে পারবেন? চেষ্টা করতে হবে। জি আগে আগে দেখে নেন, তাইলে ভালো করে দেখে নেন। আমাদের এতক্ষণ লাগে শুধু এটাই প্রমাণ করলাম যে এই রেখাটা এইটার উপরে লম্ব, মানে এটা 90 ডিগ্রি, আবার এটার উপরেও লম্ব, মানে এটাও 90 ডিগ্রি। এটা প্রমাণ করলাম, তারপরে আরো এটা প্রমাণ করলাম যে এই রেখাটা ও বিন্দু দিয়ে যায়। তো যে দুইটা প্রমাণ করলাম সেটাকে একটু জ্ঞানী লোকদের মতো বললেই তো উপপাদ্য হয়ে যায়, শিক্ষিত লোকদের মতো, তাই না? তা আমরা শিক্ষিত লোকদের মতো একটু বলি, চলেন। শিক্ষিত লোকরা কিভাবে বলে দেখি। কি বলবো? যে আমরা বলবো প্রথমে দুইটা যা, এই দুইটা যা কেমন যা, সমান যা নাকি সমান্তরাল যা? সমান্তরাল। সমান্তরাল। তাহলে সমান্তরাল। আমরা বলবো যে দুটি সমান্তরাল যা। আমরা নিজের উপপাদ্য বানাইতেছি, দেখছেন? ছবি দেখে দেখে, দুটি সমান্তরাল যা, দুটি সমান্তরাল, দুইটি সমান্তরাল যা। ওকে।
দুইটি সমান্তরাল যে এর কি বলেন তো? মধ্যবিন্দু। সংযোজক সরলরেখা। মধ্যবিন্দুর আগে মধ্যবিন্দু, এই যে এর মধ্যবিন্দু এটা, আর এই যে এর মধ্যবিন্দু এটা। তারপরে না আমি এই রেখার উপর যাব, সব কাহিনী এই রেখা দিয়ে, ব্রিজটা দিয়ে, সব কাহিনী এই ব্রিজ দিয়ে। এই ব্রিজটার নামই হচ্ছে সংযোজক রেখা। কার কার সংযোজক রেখা বলেন তো? জ্যাদ্বয়ের মধ্যবিন্দুর এবিআর মধ্যবিন্দুর সিডির সংযোজক রেখা। তাহলে আমরা লিখবো দুটি সমান্তরাল যে এর, বলেন আমার সাথে সাথে, দুটি সমান্তরাল যে এর মধ্যবিন্দু মধ্যবিন্দুর মধ্যবিন্দুর সংযোজক। রেখা কেন্দ্রগামী মধ্যবিন্দুর সংযোজক রেখা, তাদের মাঝখানে যে ব্রিজটা, সংযোজক রেখা, এই সংযোজক রেখাটা মানে ইএফটা এটা কি হবে বলেন তো? সংযোজক কেন্দ্রগামী। রেখা কেন্দ্রগামী, মানে কেন্দ্রগামী। কেন্দ্র দিয়ে যাবে, কেন্দ্রগামী এবং এবং যাদের উপর লম্ব। জাদয়ের ওপর লম্ব, জাদয়ের ওপর লম্ব। শেষ। এবার আমাকে আজকের ক্লাসে যে প্রথমে যে উপপাদ্যটা শিখেছিলাম, উপপাদ্য 17 একদম প্রথমটা, সেটা একটু আমাকে বলেন, সেটা কি শিখেছিলাম? না দেখা বৃত্তের বলেন। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখা ওই জ্যায়ের উপর লম্ব। হ্যাঁ, এই যে বৃত্তের বৃত্তের ব্যাস কেন্দ্র ভিন্ন। ভিন্ন, কেন্দ্র ছাড়া অপর কেন্দ্র কোনো জ্যা, ধরেন এই যে এই কেন্দ্র জ্যাটা, এবং ব্যাস ভিন্ন অপর কোনো এই জ্যা। জ্যায়ের মধ্যবিন্দু থেকে যদি আমি কেন্দ্র দিয়ে একটা সংযোজক রেখা আঁকি, এই রেখাটা মানে এই যে ও আর সাপোজ এটা এন, এই রেখাটা এই জ্যায়ের উপর লম্ব হবে, এবি এর উপর লম্ব হবে। তার মানে ও এন লম্ব লম্ব এবি। এবি। এবং এটাই কিন্তু একটা সূত্র, মূলত এই সূত্রটাই একটা উপপাদ্য হিসাবে, এটা কিন্তু সূত্র হিসাবে আমরা পরের উপপাদ্যগুলোতে কাজে লাগাইলাম, তাই না? জি। অথচ জি ভাইয়া। এটাই ছিল একটা উপপাদ্য 17 নম্বর। ওকে, 17 নম্বর উপপাদ্যের পরে 18 নম্বর উপপাদ্যটা কি ছিল এটা একটু বলেন। বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তার মানে এটা একটা বৃত্ত, এটা কেন্দ্র, সমান যে, তার মানে এটা একটা সমান যে, এটা একটা সমান যে, তার মানে এ বি আর সি ডি এই দুইটা সমান, এটা আগে বলে দিচ্ছে। এবার বলে দিচ্ছে যে দুইটা যে সমান, যে যদি দুইটা সমান হয় প্রমাণ করতে হবে কি দুইটার কি সমান? দূরত্ব, দূরত্ব সমান। কেন্দ্র থেকে দূরত্ব। কেন্দ্র থেকে দূরত্ব সমান। এই যে কেন্দ্র, কেন্দ্র থেকে এটার দূরত্ব সাপোজ ও ই, আর এটার দূরত্ব ও এফ, আমার প্রমাণ করতে হবে ও ই ইকুয়াল টু ও এফ। এই যে ত্রিভুজ একে একে, ত্রিভুজ একে প্রমাণ করবো, কারণ যে দুইটা কি সমান, যে দুইটা কি সমান। সমান। আচ্ছা, তারপরে এবার 19 নম্বর উপপাদ্যটা বলেন তো। বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা দুইটি যে সমান। একটু না, আগে বলছিল যে বৃত্তের কেন্দ্র থেকে, না একটু আগে বলছিল যে বৃত্তের দুটি জ্যা যদি সমান হয়, কি সমান হয়? জ্যা জ্যা সমান হইলে দূরত্ব সমান। আর এবার বলবে যদি দূরত্ব সমান হয় তাহলে যা সমান। জ্যা গুলা সমান। যদি দূরত্ব সমান হয়, সাপোজ ধরেন এইটা একটা, উল্টা। এইটা একটা জ্যা আর এইটা একটা জ্যা, তাদের দূরত্ব দুই দিক থেকে কি দেখেন তো সমান কিনা? এই জি। দূরত্ব সমান, কেন্দ্র থেকে, কেন্দ্র থেকে এটার দিকে যাইতে যতটুকু দূরত্ব, এটার দিকে যাইতে ততটুকুই দূরত্ব। এবার বলছে যদি ও ই সমান সমান ও এফ হয়, তাহলে কি প্রমাণ করো বলো তো? তাহলে প্রমাণ করতে এবি হবে যে দুইটা সমান, এবি সমান সমান সিডি। একটু আগেরটাই উল্টা, যেহেতু সমান সমানের কাহিনী তাই এখানেও আমরা কি আঁকবো? ত্রিভুজ আঁকবো, একে সর্বসম প্রমাণ করব। ওকে, অনুশীলনীর 1 নম্বরটাতে কি বলছে এবার বলেন, উপপাদ্যটা না দেখে বলেন। দুইটি সমান্তরাল জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা কেন্দ্রগামী এবং জ্যাদ্বয়ের উপর লম্ব। বাকিদের কাছে কি একটু প্রেশার মনে হচ্ছে যে ভাই এমনি মনে রাখা সম্ভব না? প্রেশার মনে হচ্ছে না? জি ভাইয়া, অনেক বাট প্রেশার মনে হচ্ছে। কোনো চাপ নিয়েন না, বিকজ হচ্ছে যে আমি এমন ভাবে আপনাদেরকে পড়াবো যে আপনাদের এগুলো মুখস্থই হয়ে যাবে। আর যখন এটা মুখস্থ হয়ে যাবে তখন হচ্ছে অ্যাটলিস্ট আপনার প্রমাণটা করতে একটু হইলেও সবার থেকে বেশি ভালো লাগবে। আর না হয় পরীক্ষার হলে গিয়া জ্যামিতি কমন পড়ছে নাকি পড়ে নাই এই চিন্তা করতে করতে আপনার 10 মিনিট শেষ হয়ে যাবে। ওই সময়টা আমি নষ্ট হইতে দিব না আপনাদের। আপনারা ক্লিয়ারলি প্রশ্ন দেখলে অ্যাটলিস্ট এটা বুঝতে পারবেন যে এটা আমার আয়ত্তে আছে নাকি নাই, আমি পারবো নাকি পারবো না, এটা আমি ধরবো নাকি ধরবো না। অনেকে দেখবেন 5-7 মিনিট এমনি কাটাই দিবে। তো 1 নম্বরে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একটা বৃত্ত, এবার সমান যে এটা বলতেছে না, এবার বলতেছে সমান্তরাল যে, যেমন এইটা আর এইটা, এই দুইটা সমান্তরাল, যে দুইটা সমান্তরাল। বলছে যে যদি যে দুইটা সমান্তরাল হয়, যে যদি দুইটা সমান্তরাল হয়
তখন তাদের সংযোজক রেখা, তাদের হচ্ছে মধ্যবিন্দুর সংযোজক রেখা, এটার মধ্যবিন্দু এটা, এটা মধ্যবিন্দু এটা, তাদের সংযোজক রেখা, সংযোজক রেখা হচ্ছে এই যে এটা, তাদের সংযোজক রেখা। এই সংযোজক রেখাটা কার উপরে লম্ব হবে বলেন তো? দুইটা এর উপর জ্যার উপরে লম্ব হবে, এর উপর এই যে এটার লম্ব উপরে জ্যাদয়, জ্যাদয়ের উপর লম্ব হবে। এবং সংযোজক রেখাটা কি দিয়ে যাবে? কেন্দ্রগামী হবে। কেন্দ্রগামী, বৃত্তের কেন্দ্র দিয়ে কেন্দ্রগামী। যাবে, কেন্দ্র দিয়ে যাবে। আচ্ছা, আপনারা দাগান আমি বলি: 2 নম্বর দাগান, 3 নম্বর দাগান, 4 নম্বর দাগান, 5 দাগান, 6 দাগান, 7 দাগান, আর নিচে 10, 11, 12 দাগান। আচ্ছা, আপনার 5 নম্বরটা না করলেও হয়, 5 দাগানোর দরকার নাই, 5 পাদ। তাহলে কয়টা দিলাম বলেন তো? ভাই একটু আবার বলেন। এক, আমি বলি 1 2 3 4, 9, 1 2 3 4, 1 2 3 4, পরে 6 7, 6 7, পরে 9, 6 7, পরে 10 11 12, 6 7 10 11 12, 1 2 3 4, 6 7 10 11 12। আরেকটা কি ভাই দেখাই আমার দিব নাকি কোশ্চেনটা আজকে? একটু বলতে পারবো, আমার তো না সময় না নাই তো না এখন। ভাইয়া, আজকে বাদ দেন ভাই ভাইয়া, আমার মাথায় অলরেডি 9:30 হ্যাং বাজে, হয়ে গেছে, রাত্রে আবার এটা একটু দেখবো কি পড়াইছে। 8টা আচ্ছা, থেকে ক্লাস। 1 2 আর দিয়েন না। 3 4, ওকে, 1 2 3 4 6 7 ভাইয়া প্রশ্নটা বলে দিন, আমরা বাসায় দেখবো। 10 11। প্রশ্নটা আচ্ছা, একটু পরে বাকিরা একটু ছবি দেখেছি। তুলে দিয়ে দিয়েন আপনারা কেউ, স্ব গ্রুপে, যার যার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েন। ওকে। আর হচ্ছে মেন্টালি রেডি হন, হ্যাঁ। আমি একটা লং ক্লাস নিব, ঠিক আছে, ম্যাথের একটা লং ক্লাস নিব, ম্যাথের। ওই লং ক্লাসটার জন্য সবাই একটু মেন্টালি রেডি হন। 5 থেকে 6 ঘন্টা হবে ক্লাসটা, একটা না, হ্যাঁ, একদিনে নিব। এটা তো আর ডেলি হবে না, এটা জীবনে একদিনই হবে আর কি। একদিন আমরা, মাঝখানে ব্রেক থাকবে 2টা, সমস্যা নেই, 20 মিনিটের করে। কোন টপিকের উপর? আমি জানি না কোন টপিকের উপর। ওকে, ম্যাথের ওকে আমরা ভাই। একটা লং সেশন করব। মাঝে মাঝে আমরা টপিক ছাড়া পড়বো একটু। ওকে, কারণ আমাদের ম্যাথটাকে যে করেই হোক নিয়ন্ত্রণে আনতে হবে, কোনো উপায় নাই। ম্যাথে আপনাদের মধ্যে সবচেয়ে যে দুর্বল ভাইটা বা বোনটা আমার, তার জন্য একই কথা। যেহেতু আপনার হাতে সময় আছে, সময় যেহেতু আছে আপনার হাতে 5 মাস, ম্যাথে যেভাবেই হোক 50-এ প্লিজ আপনি হচ্ছে 40 উঠানোর চেষ্টা করেন। আপনি যে কি পরিমাণ বেনিফিটেড হইবেন সেটা রেজাল্ট দেওয়ার পরে বুঝতে পারবেন, আগে বুঝবেন না। ঠিক আছে, ম্যাথে 50-এ 40 উঠানোর ট্রাই করেন। এখন যদি এমন হইতো যে ভাইয়া আমি তো ম্যাথ করতেছি একটা, পরীক্ষায় আসতেছে আরেকটা, তাইলে এটা আপনার ব্যর্থতা হইতো না। বাট আপনার বইয়ের ম্যাথ হুবহু দিবে আর আপনি সেটা পারবেন না, এটা পিওরলি আপনার ব্যর্থতা। এটা অ্যাভয়েড ভাইয়া, করার কোনো সুযোগ নাই। এই তো লং সেশনটা একটু, এইটার ব্যাপারে একটু আগে জানায়েন কাইন্ডলি। লং সেশনটা রাতে হবে, হ্যাঁ রাতে হবে, লং সেশনটা দিনে হবে না। লং সেশনটা রাতে হবে, মিডনাইটে হবে। আপনারা রাত জাগেন না মাঝে মধ্যে, মাসে একদিন, নাকি একদম জি প্রতিদিনই ভাইয়া, একদম জানি। 11টায় ঘুমায় যান? হ্যাঁ, জাগি না না। ভাই। আচ্ছা, যে কোনো এক মাসে, যে কোনো একটা মাসে একটা রাত আমরা সবাই একসাথে জাগবো, হ্যাঁ। ইনশাল্লাহ। সব বেতারই হবে ভাইয়া। ওই দিন আপনারা বিকালবেলা একটু ঘুম দিয়ে দিবেন, আমি আগের দিন বলে দিব। আর শীতকালে কিন্তু বিকাল সন্ধ্যার দিকে ভালো ঘুম আসে, তাই না? উঠতে জি মন ভাইয়া। চায় না। জি আর ভাই, বিকাল সন্ধ্যার দিকে যদি আজকে কেউ খালি একটু 1 2 ঘন্টা ঘুমায়, তখন তার উঠলে ওর কিন্তু রাত নিজের মাটি। খুব গিল্টি ফিল হয়। মনে হবে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী হয়তো আমি, শরীর টরীর ব্যথা করে, উঠতে মন চায় না, মুখ একটু গুমট গুমট থাকে। এই জন্য সন্ধ্যাবেলা ঘুমানো ঠিক না শীতকালে, একবারে রাত্রেবেলা ঘুমায় যাওয়া ভালো। তবে ওই দিন আপনারা বিকালবেলা ঘুমায় যাবেন। আমরা 9টায় সেশন শুরু করব, 9টা থেকে 10টা 11টা 12টা 1টা 2টা 3টায় শেষ করব। সিলেবাস ওই যে রুটিন দিতে চাইছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুটিন দিয়ে দিচ্ছি অলরেডি আপনাদের।